অফিসটা মাত্র শেষ করেই রিয়াজ দৌড়ে এসে মিরপুর থেকে বাসে উঠল বাসায় আসবে বলে। সেই মিরপুর থেকে মতিঝিলে আসবে রিয়াজ। প্রতিদিন যা কষ্ট হয় রিয়াজের তা বলার বাইরে। তার উপর এখন আবার শীতকাল। প্রতিদিনের মতো আজও বাসের ভিতরে এক গাদা অপরিচিত মানুষ, কিন্তু সবার ভিতরেই কেমন এক প্রশান্তি লক্ষ্য করা যাচ্ছে, কারণ সবাই এখন বাসায় ফিরছে। রিয়াজ কন্ট্রাক্টরের চিল্লাচিল্লিতে সামনে থেকে বাসের শেষ ভাগে চলে গেল। এটা প্রতিদিনের নিয়ম হয়ে গেছে, কারণ কন্ট্রাক্টর যেই কিনা শুনে রিয়াজ লাস্ট স্টপেজে নামবে অমনি চিল্লাতে থাকে আর বলে, পিছনে যান পিছনে যান। রিয়াজকে যাওয়ার সুযোগ দেওয়ার আগেই তারা চিল্লাচিল্লি শুরু। যাক, অনেক কষ্টে সারাদিন কষ্ট করা মানুষগুলোকে পার করে রিয়াজ পিছনে এসে দাঁড়ায়। গমগমে মানুষের জন্য বেশ গরম গরমই লাগছে রিয়াজের। রিয়াজ দাঁড়িয়ে জানালার বাইরে তাকাতে যাবে, ঠিক তখনই ওর চোখ আটকে যায় একটা মেয়ের দিকে। মেয়েটাকে বেশ মধ্যবিত্ত কিংবা ধনী পরিবারের বলা যায়। পরনে শীতের জামা আর একটা দামি চাদর পেছানো গায়ে। সে বাসের জানালার গ্লাসের সাথে মাথা হেলান দিয়ে বাইরে তাকিয়ে আছে। বাসের ছোট লাইটের আলোতে তার ফর্সা মুখখানা বেশ স্পষ্ট। বড় বড় চোখের পাপড়িগুলো বেশ দূর থেকেই স্পষ্ট দেখা যাচ্ছে। নেশাকাতর ঠোঁটখানা কি যেন বিড়বিড় করে বলছে। রিয়াজ তা পড়ার চেষ্টা করলেও সে ব্যর্থ হয়। হঠাৎ, কি ভাই, পছন্দ হয়েছে বুঝি? রিয়াজ ঘাবড়ে যাওয়ার সাথে কিছুটা লজ্জাও পায়, তাও নিজেকে সামলে বলে, কি আর বলবো ভাই, বাগানের সুন্দর ফুলটা দূর থেকে ভালো লাগে, কাছে গেলে যদি ছিঁড়ে নিয়ে যেতে ইচ্ছা করে। ফুল যদি নিজে আসতে চায়? তাও আমি ছিঁড়ব না, দূর থেকে একটু দেখছি, এই বেশ। সাব্বাস, আপনি পাশ করেছেন। রিয়াজ কিছুটা অবাক হয়ে বলে, কিসে পাশ করেছি? আমি লক্ষ্য করছিলাম আপনি মেয়েটিকে বেশ কিছুক্ষণ যাবৎ দেখছিলেন, তাই পরীক্ষা করে দেখলাম এই চাহনিতে কি আছে। তা কি পেলেন? অনেক সম্মান মেয়েটার জন্য, আর আপনি ভালো মানুষও বটে। বাবা মা সেই খারাপ শিক্ষাটাই কখনো দেয়নি। মা বলেছে মেয়েরা নারীর জাত, কখনো তাকে অসম্মান করবি না, যদি করিস তাহলে ভাবিস আমাকেই করছিস। বাহ, আপনার মতো খুব ভালো সাথে পরিবারও। যান, আপনার ভাগ্য খুলেছে। রিয়াজ অবাক হয়ে প্রশ্ন করে, মানে কিভাবে? ওই যে মেয়েটার পাশে বসা লোকটা বোধহয় এখন নেমে যাবে। ওই তো নেমে পড়েছে। যান যান, বসুন, না হয় কেউ বসে পড়বে। রিয়াজ বোকা হয়ে গিয়েছে, তাও গিয়ে বসে পড়ল। অপরিচিত লোকটা একটা মুচকি হাসি দিল। তার কিছুক্ষণ পর সেও নেমে গেল। রিয়াজ চুপচাপ বসে আছে। দূর থেকেই খুব ভালো ছিল। পাশে বসাতে রিয়াজের কেমন নার্ভাস ফিল হচ্ছে। শার্টটা একটু ঠিক করছে, মুখটা বারবার রুমাল দিয়ে মুছছে। রিয়াজ যে কি করছে তাও নিজেও বুঝতে পারছে না। রিয়াজ এবার মনের সব শক্তি এক করে বাম পাশে তাকিয়ে দেখে, এ কি, মেয়েটার চোখ বন্ধ করে হেলান দিয়ে বসে আছে। ও একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। রিয়াজ ভাবছে, যাক, মেয়েটা ঘুমাচ্ছে, এই বেশ। জেগে থাকলে আমার অনেক নার্ভাস লাগতো। কিন্তু বিপত্তিটা ঘটে একটু পরেই। অবশ্য এই ঘটনাকে বিপত্তি বললে ভুল হবে, এটাকে রিয়াজের স্বপ্ন পূরণও বলা যেতে পারে। রিয়াজের স্বপ্ন ছিল ওর কাঁধে কোনো অতি সুন্দরী না হলেও অল্প সুন্দরী রূপবতী একটা মেয়ে মাথা রাখবে আর ওকে নিয়ে পুরো শহরটা ঘুরবে। সেটাই হলো এখন। মেয়েটা ঘুমের ঘুরে রিয়াজের কাঁধে মাথা রাখে। রিয়াজের মনে যেন লাড্ডু ফুটেছে। আজ জীবনে প্রথম এমন একটা অনুভূতির সাক্ষী হলো রিয়াজ। ও মাথা তুলে ওপরে সোজা তাকাতেই খেয়াল করলো কিছু লোক বিরক্তিকর নিয়ে ওর দিকে তাকিয়ে আছে। এদের চোখ দেখে বোঝা যাচ্ছে এদের রিয়াজের খুশি সহ্য হচ্ছে না। রিয়াজ মেয়েটির ওড়নাটা খুব সাবধানে ধরে ভালোভাবে ঠিক করে দিল, কারণ কেন জানি ও চায় না মেয়েটিকে কেউ খারাপভাবে দেখুক। এক একে সবকটি বাস স্টপেজ পার হয়ে শেষ বাস স্টপেজে এসে পৌঁছালে ওরা। কিন্তু এ কি, মেয়েটি এখনো দিব্যি ঘুমাচ্ছে। কন্ট্রাক্টর মামা আবার চিল্লিয়ে বলছে, সবাই নেমে পড়ুন। রাত প্রায় 9:30। রিয়াজ এখন কি করবে বুঝতে পারছে না। মেয়েটাকে ডাক দিতে হবে। এই যে, হ্যালো, শুনছেন? উঠুন, আপনি এসে পড়েছেন, এই যে। রিয়াজ অনেকক্ষণ চেষ্টা করলো, কিন্তু কোনো লাভই হচ্ছে না। মেয়েটা কোনো নড়াচড়াই করছে না। রিয়াজের এই কনকনে শীতের মধ্যেও কপালটা কেমন ঘামে ভরে আসছে। রিয়াজের লক্ষ্য করে কন্ট্রাক্টর আর ড্রাইভার ওদের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে। কন্ট্রাক্টর রিয়াজের কাছে এসে প্রশ্ন করলো,
কি ভাই, কোনো সমস্যা? আপনারা নামছেন না কেন? আর উনি কে? রিয়াজ এখন সত্যিটা বললে কিছু খারাপ হতে পারে, তাই মিথ্যা বলল। ভাই, আমার বউটা হঠাৎ অজ্ঞান হয়ে গিয়েছে, কোনো কথা বলছে না। ও একটু অসুস্থ। একটা রিক্সা করে দিবেন ভাই? ও আচ্ছা, আপনি তারে নিয়ে আসেন, আমি রিক্সার ডাক দিতাছি। রিয়াজ মেয়েটার গায়ে থাকা চাদর দিয়ে ভালো করে পেঁচিয়ে কোলে তুলে নিচে নেমে রিক্সায় করে সামনেই একটা হাসপাতালে দ্রুত নিয়ে যায়। রিয়াজ আসার সময় কন্ট্রাক্টর আর ড্রাইভারকে বলতে শুনেছে, শালার বউ না হইলে আজকে সেই একটা খেলা হইতো। রিয়াজের মন চাচ্ছে এদের শরীরের ভিতরে বোমা ভরে উড়িয়ে দিতে, না হলে এদের লজ্জা স্থানে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া উচিত। এদের জন্যই আমাদের মা বোনরা রাতে একটু জীবিকার জন্য চলাচল করতে পারে না। দ্রুত মেয়েটাকে ইমার্জেন্সিতে নেওয়া হয়। ডাক্তার মেয়েটাকে অনেকক্ষণ চেক আপ করে এসে রিয়াজকে বলে, উনি অনেকটা দুর্বল, কয়েকদিন যাবৎ হয়তো কিছু খাননি, আর হয়তো কোনো কিছু নিয়ে অনেক চিন্তা করছিলেন, তাই অজ্ঞান হয়ে গিয়েছিলেন। উনি আপনার কে হন? আসলে ডাক্তার, ওনাকে আমি বাসের মধ্যে পেয়েছি। ও, ওনাকে স্যালাইন দেওয়া হয়েছে। জ্ঞান আসলেই উনি কে জানা যাবে। আপনি ততক্ষণে অপেক্ষা করুন। জি। 2 ঘন্টা পার হয়েছে, এখন রাত 12টা 13 মিনিট। রিয়াজ ঝিমোচ্ছিল। হঠাৎ নার্স এসে বলল, আপনার রোগীর জ্ঞান এসেছে। রিয়াজ অনেকটা খুশি হয়ে ভিতরে যায়। সাথে ডাক্তারও এসে পড়ে। তিনি এসে মেয়েটিকে প্রশ্ন করেন, আপনি ভালো আছেন? জি, একটু খারাপ লাগছে, কিন্তু আমি এখানে কেন? আমার কি হয়েছে? ভয় নেই, আপনি দুর্বল হয়ে পড়ায় অজ্ঞান হয়ে গিয়েছিলেন। উনি আপনাকে এখানে এনেছেন। রিয়াজ একটা হাসি দিয়ে মেয়েটির কাছে এগিয়ে যায়। মেয়েটি রিয়াজকে কিছুক্ষণ দেখেই বলে ওঠে, ও তো আমার বয়ফ্রেন্ড। বাবু, তুমি আমাকে এখানে নিয়ে এসেছো, অনেক থ্যাঙ্কস। উপস্থিত ডাক্তার নার্স রিয়াজের দিকে আশ্চর্য তাকিয়ে আছে। রিয়াজ নিজে যেন আকাশ থেকে পড়েছে। রিয়াজ অসহায়ভাবে বলে ওঠে, আমি তো ওনাকে চিনি না, আমি ওনার বয়ফ্রেন্ড হলাম কিভাবে? উনি মিথ্যা বলছেন। আই বাবু, তুমি মিথ্যা বলো কেন? তুমিই তো আমার বয়ফ্রেন্ড। রিয়াজের দিকে কেমন করে যেন বাকিরা তাকিয়ে আছে, আর রিয়াজ অসহায়ের মতো এদিক ওদিক তাকাচ্ছে। ডাক্তার এবার বলে উঠলেন, দেখুন, আপনাদের মধ্যে কি হয়েছে আমরা জানি না। উনি এখন বেশ ভালো আছেন, ওনাকে বাসায় নিয়ে যান। হ্যাঁ বাবু, আমাকে বাসায় দিয়ে আসো। রিয়াজ ভাবলো আমাকে যা ইচ্ছা বলুক, হয়তো মেয়েটার মাথায় সমস্যা আছে তাই উল্টোপাল্টা বলছে। এখন আমার দায়িত্ব হলো একে ওর বাসায় দিয়ে আসা। জি ডাক্তার, নিয়ে যাচ্ছি, আপনি রিলিজ করে দিন। এরপর হাসপাতালের ফি দিয়ে রিলিজ নিয়ে রিয়াজ আর মেয়েটির বাইরে বেরিয়ে আসে। রাত এখন প্রায় 12টা 44 মিনিট। তীব্র ঠান্ডায় যেন সব জমে যাচ্ছে। রিয়াজ খেয়াল করে মেয়েটা শীতে কাঁপছে। তার পরনে শীতের কাপড়ে হয়তো শীত মানছে না। রিয়াজের খুব খারাপ লাগছে। তাও এক মুহূর্ত সময় নষ্ট না করেই ওর পরনের সোয়েটার মেয়েটির গায়ে জড়িয়ে দেয়। মেয়েটি বেশ অবাক হয়ে যায় রিয়াজের কাণ্ড দেখে, আর বলে, আপনি পাগল হয়েছেন? আমাকে সোয়েটার দিয়ে এই তীব্র শীতের মধ্যে একটা গেঞ্জি পরে আছেন শুধু। আপনার ঠান্ডা লাগবে তো? এটা আমার লাগবে না, আপনি নিন। আরে সমস্যা নেই, আপনি অসুস্থ, আপনি পড়ুন। ঠান্ডা লাগলে পরে আরো অসুস্থ হয়ে পড়বেন আর উল্টা পাল্টা বকবেন। আমি কই উল্টাপাল্টা বকলাম? আমি আপনার বয়ফ্রেন্ড হই? হ্যাঁ, হন তো। তাহলে বলেন আমার নাম কি? ধুর, বয়ফ্রেন্ডের নাম গার্লফ্রেন্ডের মুখে আনতে হয় নাকি? বুঝেছি, কি বুঝলেন? আপনার মাথায় সমস্যা আছে, তাও যেই সেই না, অনেক বড়। আই, কি বললেন? কিছু না, এখন চলুন, বাসায় দিয়ে আসে আপনাকে। হ্যাঁ হ্যাঁ, চলুন। চলুন মানে? আগে অ্যাড্রেস বলুন। কিসের? আপনার বাসার। আপনার বাসার অ্যাড্রেস আমি বলবো কেন? আপনি জানেন না? কি? আমার বাসা? জি, আপনার বাসাই তো আমার বাসা। রিয়াজ কোনো রকম নিজেকে সামলে বলে, দেখুন, এই রাতে প্লিজ কোনো মজা না। আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আবার আমাকে বাসায় আসতে হবে। কাল সকালে আমার অফিস আছে। আমি আপনার বাসায় যাব। আমার কোনো বাসা নেই। আপনাকে দেখে কোনো অ্যাঙ্গেল থেকেই গরিব মনে হচ্ছে না, বরং বেশ ধনী পরিবারেরই মনে হচ্ছে। প্লিজ বলুন, আপনাকে তাড়াতাড়ি বাসায় পৌঁছে দিয়ে আসি, প্লিজ। আপনি যদি এখন আমাকে আপনার বাসায় না নিয়ে যান, তাহলে কিন্তু আমি খারাপ কিছু করে ফেলবো। পরে সব দোষ আপনার হবে। রিয়াজ এই মেয়ের কথা শুনে আকাশ থেকে পড়ে। এমনিতেই শীত, তার উপর এর কথা শুনে হাত পা আরো জোরে থরথর করে কাঁপছে। মেয়েটা আবার বলে, কি নিয়ে যাবেন নাকি? আচ্ছা আচ্ছা চলুন, কিন্তু আবার কিন্তু কি? আমার বাসায় সম্পূর্ণ আমি একা থাকি, ছোট 2টা রুম। আপনি আমার সাথে কিভাবে থাকবেন? মেয়েটা অনেক খুশি হয়ে বলে,
তাহলে তো আরো ভালো হলো, বেশ আরাম করে থাকা যাবে। রিয়াজ কান্নার মতো কণ্ঠ করে বলে, দেখুন আমি ওই ধরনের ছেলে না, প্লিজ আপনার অ্যাড্রেসটা বলুন। একটা মাইট দিয়া একদম শেষ করে দিব। আমাকে ওই রকম মেয়ে মনে হয় নাকি? না, কিন্তু আমি তো আপনাকে চিনিই না। চিনা লাগবে না। এখন কি বাসায় যাবেন নাকি আমি কিছু করব? আচ্ছা আচ্ছা চলুন তো, কিছু করতে হবে না। চলুন। আল্লাহ, এ কোন মুসিবতে আমাকে ফেললে, এখন আমি কি করব? কি করবেন আর? আমাকে আপনার বাসায় নিয়ে যাবেন? রিয়াজ হাঁটতে হাঁটতে মেয়েটাকে প্রশ্ন করলো, আচ্ছা আপনি কে, কি আপনার পরিচয় বলেন না, আর কেনই বা এভাবে অজ্ঞান হয়ে পড়লেন? বাবা, এত প্রশ্ন! তার আগে বলুন, এইভাবে হেঁটেই যাব নাকি? হ্যাঁ, ওই যে আমার বাসা। চলুন চলুন, খুব ঠান্ডা। আর আমার চেয়ে ঠান্ডা তো আপনার লাগছে, তাড়াতাড়ি চলুন। রিয়াজ কিছু বুঝতেই পারছে না, এই কেমন ফাঁদেও পড়েছে। না পারছে কিছু করতে, না পারছে কিছু বলতে। এরপর মেয়েটিকে নিয়ে রিয়াজ ওর বাসায় চলে যায়। বাসার তালা খোলার আগে রিয়াজ আবার বলে, দেখুন এখনো সময় আছে, আপনি আপনার বাসার অ্যাড্রেসটা বলুন, আমি এখনই আপনাকে দিয়ে আসছি। মেয়েটা রিয়াজের দিকে তাকিয়ে আছে, তারপর বলে, আপনি কি আসলেই ভালো নাকি ভালো সাজার ভান করছেন বলেন তো? এত সুন্দর একটা মেয়েকে হাতের নাগালে পেয়েও তাকে বারবার ফিরিয়ে দিচ্ছেন। জি, আমি কোনো পশু সন্তান না, আমি আমার মায়ের সুশিক্ষিত সন্তান, যে মেয়েদের সম্মান করতেও জানে এবং রক্ষা করতেও জানে। হয়েছে, তালা খুলেন, না হলে কিন্তু চিৎকার করব। পরে আপনার তালা খুলতে সবাই আসবে। রিয়াজের মন চাচ্ছে কান্না করতে। এ কেমন মেয়ে রে বাবা! রিয়াজ তালা খুলে দিতেই মেয়েটা ভিতরে ঢুকে পড়ে। ঢুকেই বলে ওঠে, ইয়া আল্লাহ, আমি কোথায় এলাম? এই, আপনি এত নোংরা কেন? কি অবস্থা বাসাটার! ছি ছি। মেয়েটার কথা শুনে রিয়াজের যেমন লজ্জা লাগছে তেমনি রাগও হচ্ছে। ও মনে মনে বলছে, আমার বাসা যেমন খুশি তেমন থাকবে, তাতে তার কি? রিয়াজ আস্তে করে লজ্জা নিয়ে বলে, আসলে একা থাকি তো, পরিষ্কার করার সময় পাই না, তাই এই অবস্থা। সপ্তাহে শুক্রবার একদিন সব পরিষ্কার করি। আমি ফ্রেশ হতে গেলাম, এসে যেন সব পরিপাটি দেখি, না হলে খবর আছে। ওয়াশরুম কোথায়? এই যে। মেয়েটা ফ্রেশ হতে চলে গেল আর রিয়াজ দৌড়ের ওপর পুরো বাসা তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলে। মেয়েটা বাইরে বেরিয়ে দেখে রিয়াজ হাঁপাচ্ছে। মেয়েটা মুখ মুছে মুচকি হাসি দিয়ে বলে, কি, শীত চলে গিয়েছে না? এতক্ষণ বাইরে শীতের মধ্যে ছিলেন, তাই একটু কাজ করালাম। আমারও লাভ হলো, আপনারও লাভ হলো। রিয়াজ পুরো বোকা হয়ে গিয়েছে, কিন্তু মেয়েটা হাসি দেখে ওর সব ক্লান্তি যেন নিমেষেই দূর। এরপর রিয়াজ ফিরে আসে। বাইরে আসতেই মেয়েটা বলে, এই যে মিস্টার, আবার কি বলুন? আমার অনেক ক্ষুধা লেগেছে, কিছু খেতে দিন না। মেয়েটা কথাগুলো এমনভাবে বলল যে রিয়াজের অনেক মায়া হলো। রিয়াজ বলল, আচ্ছা আপনি বসুন, আমি রান্না করে আনছি। এরপর রিয়াজ দ্রুত রান্না করতে চলে যায়। চলুন এই ফাঁকে জেনে আসি কে এই রিয়াজ আর কি তার পরিচয়। রিয়াজের বয়স এখন 29 বছর। বরিশালে ওর জন্ম হয়েছে। রিয়াজের বাবা মা আর ছোট বোন বরিশালেই থাকে। ও বেশ মেধাবী ছাত্র হওয়ায় ঢাকাতে একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়েছে। তাই বাবা মার কথাই এখানে একা থেকে চাকরিটা করছে রিয়াজ। বেশ ভালো বেতনই পায়। যা পায় তার কিছু অংশ রেখে বাকিটা গ্রামে বাবা মার কাছে পাঠিয়ে দেয়। রিয়াজ দেখতে বেশ ফর্সা না হলেও শ্যামলা রঙের বলা যায়। মাথায় ঘন কালো সিল্কি চুল, চাপ দাড়ি, লম্বার সুগঠন দেহ। বলতে গেলে রিয়াজ একদম পারফেক্ট একটা ছেলে। এই হলো রিয়াজ। রিয়াজ প্রায় 45 মিনিটের মধ্যে রান্না শেষ করে মেয়েটিকে ডাকতে আসে, কিন্তু ডাকতে এসে রিয়াজ থমকে যায়, কারণ মেয়েটা আবার চোখ বন্ধ করে শুয়ে আছে। রিয়াজের ভয় করছে, ওর মনে হচ্ছে মেয়েটা আবার অজ্ঞান হয়ে গেল নাকি। রিয়াজ আস্তে আস্তে করে মেয়েটার কাছে গিয়ে বলে, এই যে উঠুন, রান্না হয়েছে। এই যে। রিয়াজ মেয়েটির হাতের তালুতে ওর আঙুল দিয়ে একটা দুটো গুঁতো দিয়ে ডাক দিতেই মেয়েটা ঘুম থেকে উঠে পড়ে। উঠতেই রিয়াজকে চোখের সামনে দেখতেই বলে, এ কি, আপনি আমার এত কাছে কেন? একদম কাছে আসবেন না, খবর আছে কিন্তু। রিয়াজ গাল ফুলিয়ে পাশের চেয়ারটায় গিয়ে মুখ অন্যদিকে ঘুরিয়ে বসে থাকে। মেয়েটা বুঝতে পারে ও ঘুমিয়ে গিয়েছিল, তাই হয়তো ডাকতে এসেছিল। মেয়েটা রিয়াজের কাণ্ড থেকে হেসে দেয়। রিয়াজ আরো রাগ করে বসে আছে। মেয়েটা বলে, আপনি দেখি মেয়েদের মতো রাগ করে বসে আছেন। খুব কিউট লাগছে কিন্তু আপনাকে। রিয়াজ চুপ করে বসে আছে। মেয়েটার আবার বলে, আচ্ছা সরি, একটু ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়েছিলাম। অনেক ক্ষুধা লেগেছে তো, আপনি রাগ করে থাকলে খাবার দিবে কে?
রিয়াজ আর রাগ করে থাকতে পারে না, হাসি বের হয়ে যায়। রিয়াজ হাসি দিয়ে বলে, আপনি এমন কেন? গেলাম ডাকতে আর আপনি কি বলেন আমাকে? আমি এমনই। এখন কি খাবার দিবেন নাকি না খেয়ে আবার? না না, দিব দিব। তার আগে বলুন তো, ডিম ভুনা, ডাল আর আলু ভর্তা কখনো খেয়েছেন? মেয়েটা অসহায়ভাবে মাথা নাড়িয়ে না বলে। রিয়াজ হেসে দেয়। আমি তো এগুলোই প্রতিদিনই খাই, মাঝে মাঝে অন্য কিছু থাকে। আজ তো আমার সাথে এগুলোই খেতে হবে, পারবেন তো? 3 দিন যাবত খাই না। শুনেছি ক্ষুধার সময় নাকি কোনটা ভালো খাবার আর কোনটা মন্দ কিছুই বোঝা যায় না। আপনি দিন। এটা ভালো বলেছেন, আসুন। এরপর রিয়াজ মেয়েটিকে নিয়ে খেতে বসে। রিয়াজ নিজ হাতে মেয়েটিকে বেশি বেশি দিয়ে খেতে দেয়। বাহ, মনে হচ্ছে ভালোই হয়েছে, খেয়ে দেখি একটু। রিয়াজ মুখে খাবার দেয়নি, মেয়েটির রিয়াকশন দেখার জন্য অপেক্ষা করছে। মেয়েটি প্রথমে 1 লোকমা খেলো, আবার আরেক লোকমা, এভাবে 5 লোকমা খেয়ে বলে উঠল, ও মাই গড, এটা তো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেস্ট একটা খাবার। সত্যি খুব মজা, খুব দারুণ, অসম্ভব ভালো রান্না করেছেন। আল্লাহ, আমি এত মজার খাবার আগে কখনো খাইনি। আর একটু দেই? দিন না, না করেছে কে? রিয়াজ খুশি হয়ে আরো দিল, আরো বলল, এটা বাঙালিদের বেস্ট খাবার, এই খাবারের সাথে কোনো কিছুর তুলনাই হয় না। আসলেই ঠিক বলেছেন। আমি অনেক দেশের খাবার খেয়েছি পাপির সাথে, বাট এই খাবার কখনো খাইনি। সত্যি আপনার স্ত্রী অনেক লাকি হবে। আপনি না হলেই হয়। এই যে দুষ্টু, শুনে ফেলেছি কিন্তু। কেন, আমাকে বুঝি ভালো লাগেনি? এরকম মাথার তার ছিঁড়া মেয়েকে কার ভালো লাগবে? কি কি বললেন? বলেছি, আপনি হঠাৎ আমার কাছেই কেন আসলেন বলুন না, আসল কাহিনীটা কি? আপনি তো খাওয়া শুরুই করেননি। তাড়াতাড়ি খান, না হলে কিন্তু আমি খেয়ে ফেলবো। পরে সারা রাত না খেয়ে থাকতে হবে। এড়িয়ে যাচ্ছেন তাই তো? খান তো। রিয়াজ খেতে খেতে বলে। যে ক্ষুধা লাগছে আমাকে খেয়ে ফেলেন কিনা আল্লাহ জানে। মেয়েটা হাসতে হাসতে শেষ, পানি খেয়ে বলে, আপনি খুব মজার মানুষ, আমাদের জমবে অনেক। এরপর খাওয়া দাওয়া শেষ করে উঠে রিয়াজ সব গুছাচ্ছে। গুছাতে গুছাতে রিয়াজের মনে পড়ল ও তো মেয়েটার নামই জানল না। তাই তাড়াতাড়ি সব গুছিয়ে এসে রুমে ঢুকতেই রিয়াজ পুরো বোকা, কারণ মেয়েটি গভীর ঘুমে মগ্ন। রিয়াজ নিষ্পলক চোখে মেয়েটির পানে তাকিয়ে আছে। কি সুন্দর মায়াবী মুখখানা তার। রিয়াজ মেয়েটির গায়ে মোটা লেপটা টেনে দিয়ে পাশে বসে। ও মেয়েটিকে দেখছে আর ভাবছে, বাসে প্রথম দেখায় ওর প্রতি কেমন এক মায়া জমে যায়। সেই মায়ার খাতিরে সে এখন আমার বিছানায় দিব্যি আরাম করে ঘুমাচ্ছে। এখন আমি ঘুমাবো কোথায়? রিয়াজ নিজেকে এই প্রশ্ন করে, আবার নিজেই হাসছে। মেয়েটার দিকে তাকালেই রিয়াজের কেমন জানি একটা ভালো লাগা কাজ করে। রিয়াজ আবার ভাবে, আচ্ছা, আমি কি কোনো স্বপ্ন দেখছি? এও কি বাস্তব? বাসে অজ্ঞান হয়ে যাওয়া অপরিচিত মেয়েটা এখন আমার বাসায়, আর আমি চুপচাপ তার সামনে বসে আছি। আমাকে কি এই কনকনে শীতের তীব্রতা পেয়ে বসেছে, নাকি এটা একটা কল্পনা? বাসের সেই রূপসী মেয়েটা সত্যি কি আমার সামনে? কেন জানি সবকিছু রহস্য আর অবাস্তব লাগছে। এই শীতের রাতে কে এই রমণী, যার ঠিকানা আমার কাছেই হলো? কে ও? কেনই বা এইভাবে অজ্ঞান হলো? কেনই বা ও না খেয়েছিল? গরিব বলে মনে হয় না, ধনী হবে। তাহলে কেন আমার বাসায় আসলো? এরকম হাজারো প্রশ্ন রিয়াজ নিজেকে করে পুরো রাত। এসব প্রশ্নের উত্তর রিয়াজ না পেয়ে কোনো এক সময় ঘুমিয়ে পড়ে। সকালে মেয়েটার হঠাৎ ঘুম ভেঙে যায়। চোখ খুলে সামনে তাকিয়ে যেন মেয়েটা হতভাগ, কারণ ও দেখছে রিয়াজ কাঠের চেয়ারটায় বসে বসে কোনো রকম ঘুমাচ্ছে। মেয়েটার এই দৃশ্য দেখে প্রচণ্ড খারাপ লাগার পাশাপাশি মায়াও হয়। নিজের প্রতি অনেক রাগ হয় মেয়েটার। কখন সে ঘুমিয়ে পড়েছিল ওর খেয়ালই নেই। ব্যাচেলার ছেলেটা নিজের বিছানার লেপ ছাড়াই এই কনকনে শীতের রাতটা পার করেছে। মেয়েটা দ্রুত উঠে বসে, উঠে রিয়াজের কাছে এগিয়ে যায়, গিয়ে রিয়াজকে ডাক দেয়। এই যে মিস্টার, উঠুন। ও হ্যালো, আছেন নাকি? রিয়াজের ঘুম ভেঙে যায়। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে মেয়েটা ওর কাছে। রিয়াজ বলে ওঠে, জি বলুন, কোনো সমস্যা? অবশ্যই সমস্যা। আপনি এখানে ঘুমিয়ে আছেন কেন? রাতে আমাকে ডাক দিতেন। আরে সমস্যা হয়নি, আপনি ক্লান্ত ছিলেন, তার উপর অসুস্থ, আর এত গভীর ঘুমে ছিলেন যে ডাকার ইচ্ছাটাই কাজ করেনি। আপনি আসলেই একটা পাগল। শুনেন, এত ভালো মানুষ হতে যাবেন না, বুঝলেন? না হলে প্রেমে পড়ে যাবে। কে? তা আপনাকে বলবো কেন? বলেই মেয়েটা ফ্রেশ হতে যেতে নিলে রিয়াজ বলে ওঠে, এই যে শুনুন, আপনার নামটাই তো জানা হলো না, বলবেন? সিথি, শ্রাবন্তী আক্তার সিথি। আপনার? বাহ, খুব সুন্দর নাম। আমি রিয়াজ আহমেদ। নাইস নেম।
বলেই স্মৃতি ফ্রেশ হতে চলে যায়। রিয়াজ ওঠে, দাঁড়িয়ে জমে থাকা শরীরটাকে ব্যায়াম করে গরম করে। কিছুক্ষণ পরই স্মৃতি বাইরে বেরিয়ে আসে। আসলেই রিয়াজ বলে, আপনি রেডি হন, আমিও রেডি হয়ে আসছি। তারপর আপনাকে আপনার বাসায় দিয়ে আমি অফিসে চলে যাব। স্মৃতি ভুরু কুকসে আস্তে আস্তে রিয়াজের একদম কাছে এসে কোমরে দুহাত দিয়ে প্রশ্ন করে, আমি বাসায় যাব আপনাকে কে বলেছে? কি বলেন আপনি? আপনার বাসায় যাবেন না? না, আমি এখানেই থাকবো, আর যতদিন খুশি ততদিন থাকবো। বলেই স্মৃতি বিছানায় গিয়ে বসে। রিয়াজ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, তাও জোর দিয়ে বলে, আপনি পাগল হয়েছেন? আমি একজন ব্যাচেলর ছেলে। বাড়িওয়ালা বা অন্য কেউ দেখলে আমাকে এখান থেকে লাথি মেরে বের করে দিবে। আপনি উঠুন, আপনাকে বাসায় দিয়ে আসবো। চলুন বলছি। হ্যাঁ, চলুন চলুন। তার আগে সবার সাথে একটু দেখা করে যাই, কারণ এরপর না আপনি আমাকে দেখবেন আর না তারা। সোজা উপরে। রিয়াজ ঠাস করে চেয়ারে বসে পড়ে, উপরে তাকায় অসহায়ভাবে আর মনে মনে বলে, আল্লাহ, এ আমি কোন বিপদে পড়লাম? আমাকে রক্ষা করো। যান, আগে নাস্তা নিয়ে আসেন, আমার ক্ষুধা লেগেছে। আচ্ছা, আপনার আসল উদ্দেশ্যটা কি বলেন তো? কেন আমার ঘাড়ের উপর এসে উঠেছেন? এত কিছু জানতে নেই, সময় হলে সব বুঝবেন আর জানতে পারবেন। তবে আমি এখানে বেশ কদিন আছি। কি? কেন? এ অসম্ভব। সবই সম্ভব। দেখি আপনার ফোনটা দিন তো আমাকে, কেন? কল করব। আচ্ছা আচ্ছা, বিএফের সাথে যাবেন, আগে বলবেন না। নিন নিন, কল দিন। স্মৃতি রাগ দেখিয়ে এই বলতে বলতে ফোনটা নেয়। আমার কোনো বিএফটিএফ নাই। রিয়াজ বোকার মতো বসে আছে। স্মৃতি কাকে যেন কল দিল। তারপর, হ্যালো দোস্ত, আরে আছি আছি, ভালোই আছি। তোরা চিন্তা করিস না, আর কাউকে কিছু বলিস না। তুই লেকচারগুলো তুলে রাখিস, আমি আসলে যেন সব পাই। আচ্ছা রাখি এখন, বাই। নিন আপনার ফোন, থ্যাঙ্কস। রিয়াজ ফোন নিয়ে স্মৃতিকে বলে, এটাই স্পষ্ট আপনি বাসা থেকে পালিয়েছেন, নিশ্চয়ই বিয়ের জন্য, তাই না? বলেছি না সময় হলে সব বলবো। যান, নাস্তা নিয়ে আসুন। সেই কখন নাস্তা আনতে বলেছি। রিয়াজ ঠোঁটে কামড় দিয়ে সোয়েটারটা পরে বাইরে থেকে দরজা লাগিয়ে নাস্তা আনতে চলে যায়। রিয়াজ সবসময় অফিসেই নাস্তা খায়, আজ বাইরে থেকে কিনে আনতে হলো। নাস্তা নিয়ে এসে স্মৃতিকে দিয়ে রিয়াজ ফ্রেশ হতে চলে গেল। বাইরে আসতেই দেখে ওর নাস্তা সুন্দর করে বের করে রেখেছে স্মৃতি। নিন, আপনিও খেয়ে নিন। বাহ, খুব উপকার করছেন আমার। স্মৃতি মুখ ফুলিয়ে বসে থাকে। রিয়াজের খাওয়া শেষ হলে স্মৃতি ওর নাস্তার প্লেট রান্নাঘরে রেখে আসে। রিয়াজ বেশ অবাক হলো এই আচরণে। রিয়াজ হাত ধুয়ে আসতেই স্মৃতি আস্তে আস্তে রিয়াজের কাছে আসে। রিয়াজের শ্বাস আটকে আসছে। এত সুন্দরী একটা মেয়ে এত কাছে কেমন নার্ভাস লাগছে। স্মৃতি রিয়াজকে বলে, আজ আপনি অফিসে না গেলে কি খুব সমস্যা হবে? রিয়াজ অবাক হয়ে প্রশ্ন করে, কেন? কেন আবার কি? আমার কাছে পরনের এই জামা ছাড়া আর তো কিছু নেই। আর কতক্ষণ একই জামা পরে থাকবো বলুন? তাই আপনাকে নিয়ে একটু শপিং এ যাব। সবই বুঝলাম, বাট টাকা কে দিবে? স্মৃতি খিলখিল করে হেসে দিয়ে বলে, আমি আছি কার বাসায়? আমার। আমাকে শপিং এ নিয়ে যাবে কে? আমি। তো শপিং এর টাকা দিবে কে? আমি। জি হ্যাঁ, আপনি। রিয়াজ কি বলবে বুঝতে পারছে না। মেয়েটাকে বাসা থেকে যে বের করে দিবে সেই উপায়ও নেই, আবার কি না কি করে বসে। তাই মেয়েটার কথা শোনা ছাড়া কোনো রাস্তা নেই। রিয়াজ বলে, যদি অফিস থেকে ছুটি দেয় তাহলে, না হলে আমাকে এখনই অফিসে যেতে হবে। আচ্ছা। রিয়াজ বারান্দায় গিয়ে কথা বলে মন খারাপ করে আসে। স্মৃতি বুঝতে পারে ছুটি দেয়নি, তাই বলে, আচ্ছা সমস্যা নেই, আমি ম্যানেজ করে নিব, আপনি অফিসে যান। বলেই মন খারাপ করে বিছানায় গিয়ে বসে। রিয়াজ এবার অট্ট হাসি হাসা শুরু করে। সে কি হাসি! স্মৃতি অবাক হয়ে রিয়াজের হাসি দেখছে। তারপর ভুরু কুঁচকে বলে, এ কি, আপনি পাগল হয়ে গিয়েছেন নাকি? এইভাবে হাসছেন কেন? আপনাকে দেখে। যান, রেডি হন, ছুটি পেয়েছি, মজা নিচ্ছিলাম। স্মৃতি উঠেই রাগীভাবে রিয়াজের পিঠে মারা শুরু করে। রিয়াজ বলে ওঠে, ওমাগো, লাগছে তো? লাগুক, আমি কত কষ্ট পেয়েছি জানেন? এক জামা পরে সেই কাল থেকে আছি, আর আপনি আবার এমন করলে একদম খবর আছে। স্মৃতি রেডি হতে গিয়েছে ওয়াশরুমে, আর রিয়াজ বাইরে রেডি হতে হতে ভাবছে, মেয়েটা এত সহজে আমাকে এত আপন করে নিচ্ছে, আমার সাথে দিব্যি থাকছে। ব্যাপারটা কি? আদৌ কি এ সম্ভব? মেয়েটা এমন কেন? চলুন। স্মৃতি সুন্দর করে চুলটা আসলে মুখটা ধুয়ে মুছে বেরিয়ে এসেছে। স্মৃতির এই সাধারণ লুকটাই রিয়াজের খুব নজর কাড়ছে। স্মৃতি কাছে এসে বলে, আমাকে দেখা হলে যেতে পারি এখন?
রিয়াজ অনেকটা লজ্জা পায় আর বলে, হ্যাঁ চলুন চলুন। রিয়াজ দরজা খুলেই যেই না বাইরে বের হয় অমনি বাড়িওয়ালা ওদের সামনে এসে পড়ে। রিয়াজ বাড়িওয়ালাকে দেখে পাথর হয়ে যায়, মুখের ভাষা হারিয়ে ফেলে। বাড়িওয়ালা তীক্ষ্ণ দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে আসে, তারপর বলে, রিয়াজ, এই মেয়েটা কে আর তোমার সাথে কেন? রিয়াজ কি বলবে কিছুই বুঝতে পারছে না, পুরো হতভম্ব হয়ে গিয়েছে। কিন্তু পাশ থেকে স্মৃতি রিয়াজের হাত জড়িয়ে ধরে সালাম করে বলে, আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি ওনার স্ত্রী সিথি। কিছুদিন আগেই আমাদের বিয়ে হয়েছে, আজই আমরা এসেছি। আপনাকে বলতে পারিনি বলে লজ্জা পাচ্ছে। ও তাই বলো, খুব মিষ্টি তো তুমি মা। রিয়াজ বাবা, দাওয়াত দিয়ে কিন্তু মাটার হাতে রান্না খাওয়াতে হবে। রিয়াজ স্মৃতির কাণ্ড থেকে স্তব্ধ হয়ে গিয়েছে। স্মৃতি কোনো দিয়ে গুঁতো দিলে রিয়াজ বলে ওঠে, জি জি আঙ্কেল, অবশ্যই। ও খুব ভালো রান্না করে। ওর রান্নাকে আপনি আর জীবনেও ভুলবেন না। স্মৃতি রাগীভাবে রিয়াজের দিকে তাকিয়ে বাড়িওয়ালাকে বলে, জি আঙ্কেল, আসবেন কিন্তু। আসবো আসবো, সময় হলে চলে আসবো। তা তোমরা বোধহয় কোথাও যেন যাচ্ছিলে, যাও। বলেই বাড়িওয়ালা উপরে চলে গেল। রিয়াজ স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। আর এদিকে স্মৃতি হাসতে হাসতে শেষ। গতকালকে গার্লফ্রেন্ড আর আজকে বউ, এরপর কি হবেন ভেবে রেখেছেন? হ্যাঁ, কি? আপনার বাচ্চার মা। রিয়াজ হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারছে না। রিয়াজ ধরে নিয়েছে এই মেয়ের মাথার বড় সমস্যা আছে। রিয়াজ আর স্মৃতি হাসাহাসি করতে করতে একটা রিক্সা নিয়ে মার্কেটের উদ্দেশ্যে রওনা দেয়। আজ জীবনে প্রথম রিয়াজ ওর মা আর বোন বাদে কোনো অপরিচিত মেয়ের সাথে রিক্সায় উঠেছে। রিয়াজের কেমন জানি লাগছে, গলা শুকিয়ে আসছে। স্মৃতি আর রিয়াজের মাঝে কোনো দূরত্বই নেই। রিক্সা তার আপন গতিতে চলছে। রিয়াজের কানে যেন বাইরে কোনো শব্দই আসছে না। রিয়াজ আর চোখে বারবার স্মৃতিকে দেখছে। স্মৃতি তাকালেই রিয়াজ অন্যদিকে তাকাচ্ছে। স্মৃতি বিষয়টা খুব মজা পাচ্ছে। স্মৃতি এবার যা করলো তার জন্য রিয়াজ কেউ প্রস্তুত ছিলেন না। স্মৃতি হঠাৎই রিয়াজের হাতটা শক্ত করে ধরে। রিয়াজ আশ্চর্য হয়ে একবার হাতের দিকে একবার স্মৃতির দিকে তাকাচ্ছে। স্মৃতি অন্যদিকে তাকিয়ে হাসছে। রিয়াজের পুরো শরীর হিম দিয়ে আসছে, কেমন ভৌতিক হাসি দিচ্ছে একটু পরপর খুশিতে। রিয়াজের এই অনুভূতি লিখে কখনোই বোঝানো যাবে না। হঠাৎ স্মৃতি বলে উঠল, হাত কেন ধরেছি জানেন? রিয়াজ লজ্জা মিশ্রিত কণ্ঠে বলে। কেন? স্মৃতি অন্যদিকে ফিরিয়ে একটু হেসে বলে, যদি রিক্সা থেকে পড়ে যাই তাই। রিয়াজ এই কথা শোনা মাত্রই ওর মুখে যেন রাতের সব আধার নেমে আসে। রিয়াজ আস্তে করে হাতটা ছাড়িয়ে গম্ভীর কণ্ঠে বলে, তাহলে রিক্সা ধরে বসুন, আমাকে ধরতে হবে না। স্মৃতির যে তখন যা হাসি পাচ্ছিল না তা বলার বাইরে। স্মৃতি আবারও রিয়াজের হাতটা শক্ত করে ধরে বলে, আসছে, আমি যদি রিক্সা ধরেও পড়ে যাই তখন তো একা পড়বো, কিন্তু আপনাকে ধরে থাকলে একসাথে পড়বো, সেটাই ভালো। রিয়াজ স্তব্ধ হয়ে যায় তার যুক্তি শুনে। আপনি একটা পাগল, সাথে আমাকেও বানাচ্ছেন। তার বলতে হয়। এরপর রিয়াজ স্মৃতিকে অনেক শপিং করিয়ে দেয়, সাথে অনেক কিছু কিনেও দেয়। স্মৃতি নিতে চাচ্ছিল না, তাও রিয়াজ জোর করে অনেক কিছু কিনে দেয়। এর মধ্যে সবচেয়ে অন্যতম হলো নীল শাড়ি আর চুড়ি। স্মৃতিও বেশ অবাক হয়েছে। এরপর দুপুর আর রাতের খাওয়া দাওয়া শেষ করে রাত 8টার দিকে ওরা বাসায় আসে। বাসায় আসতেই রিয়াজের কেন জানি প্রচণ্ড শীত করছে। স্মৃতি নতুন জামা নিয়ে ওয়াশরুমে চলে গিয়েছে। রিয়াজও জামা কাপড় চেঞ্জ করে বসে আছে। স্মৃতি বের হলেই ফ্রেশ হতে যাবে, কিন্তু রিয়াজের আজ অনেক শীত করছে, হাত পাও কেমন কাঁপছে। অথচ বাইরে অতটা শীত নেই। রিয়াজ বুঝতে পারছে না ওর কি হয়েছে। স্মৃতি নতুন জামা পরে ইচ্ছা করেই ঘুরে রিয়াজকে দেখাচ্ছে। রিয়াজ নীলুর নীল পেজ থেকে গল্প পড়ত, সেখান থেকে জানা মেয়েদের সঠিক সময়ে সঠিক প্রশংসা করলে তারা অনেক খুশি হয়। তাই রিয়াজ বলল, জামাটাই আপনাকে অনেক মানিয়েছে, অনেক সুন্দর লাগছে। স্মৃতি অনেক খুশি হয়ে রিয়াজের কাছে এসে বসে বলে, তাই না? আমারও এটা অনেক পছন্দ হয়েছে। আপনিই তো এটা পছন্দ করে দিলেন। আমার খুব পছন্দ হয়েছে এই জামাটা। থ্যাংক ইউ। ওয়েলকাম। এখন আমি একটু ফ্রেশ হয়ে আসি, আপনি বসুন। আচ্ছা। রিয়াজ ফ্রেশ হয়ে আসে। এসে ভাবছে আজ কোথায় ঘুমাবে। লেপও একটা, বিছানাও একটা, আর ওর কেন জানি অনেক শীত করছে আজ। স্মৃতি বলে ওঠে, দেখুন, গত রাতে আপনি অনেক কষ্ট করেছেন, আজ কিন্তু তার হবে না। তাহলে কিভাবে ঘুমাবেন? কোলবালিশটা মাঝে দিয়ে আপনি ও পাশে, আমি এই পাশে, ব্যাস। এতটা বিশ্বাস করছেন আমাকে?
যদি খারাপ কিছু করে ফেলি? যে ছেলে একটা মেয়েকে অজ্ঞান অবস্থায় পেয়েও তার কোনো ক্ষতি না করে, বরং তাকে ডাক্তার দেখিয়ে তাকে আবার নিজ বাসায় কোনো কিছুর পরোয়া না করে জায়গা দিতে পারে, সে কখনো আমার বিন্দু পরিমাণ ক্ষতি করবে না। অনেক বেশি বলছেন। তবে হ্যাঁ, আপনার কোনো ক্ষতি আমার দ্বারা হবে না, কিন্তু আপনি কি কি আমি কি? কিছু না। বলে রিয়াজ ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ে। কিন্তু এদিকে শীতের ঘুম আসছে না। ওর খুব ইচ্ছা হচ্ছে রিয়াজের সাথে একটু গল্প করতে, তাই শীতে রিয়াজকে ডাক দেয়। কিন্তু ও না উঠলে যখন শীতে রিয়াজের গায়ে হাত দিয়ে ডাক দেয়, শীতে পুরো থমকে যায়, কারো পুরো আগুনের মতো পুড়ে যাচ্ছে। শীতে এক লাফে উঠে বসে রিয়াজের কপালে গায়ে হাত দিয়ে দেখে, হ্যাঁ, রিয়াজের প্রচণ্ড জ্বর উঠেছে। শীতে দ্রুত বিছানা ছেড়ে জলপট্টি নিয়ে আসে, সারা রাত জলপট্টি দেয়। রিয়াজ জ্বরের মুখে কিছু একটা বিড়বিড় করে বলছিল, যা শুনে শীতে বেশ লজ্জা পাচ্ছিল। অনেক কষ্টে সারা জলপট্টি দিয়ে শীতে রিয়াজের জ্বর নামায়। সকালে রিয়াজের ঘুম ভেঙে যায়। ওর এখন খুব ভালো লাগছে। রিয়াজ এখনও চোখ খুলে তাকায়নি। রিয়াজ ফিল করছে ওর কপালে কারো হাত আর কারো গরম নিঃশ্বাস ওর মুখের উপর পড়ছে, আর সাথে একটা পরিচিত সুগন্ধি সুবাস নাকে এসে লাগছে। রিয়াজ চোখ খুলে তাকিয়ে দেখে শীতে ওর মাথার কাছে ওর কপালে হাত দিয়ে বসে আছে। রিয়াজ কিছুই বুঝতে পারছে না। রিয়াজ একটু নড়াচড়া করতেই শীতের ঘুম ভেঙে যায়। শীতে রিয়াজের কাছ থেকে একটু সরে বসে। রিয়াজ উঠে বসে দেখে পাশের টেবিলে জলপট্টি রাখা। রিয়াজ শীতের দিকে তাকিয়ে বলে, আমার জ্বর উঠেছিল রাতে। শীতে কেমন লজ্জা লজ্জা ভাব নিয়ে মুচকি হাসি দিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। রিয়াজ বুঝতে পারছে না শীতে এমন লজ্জা পাচ্ছে কেন। শীতে আস্তে করে বলে ওঠে, আচ্ছা, জ্বরের ঘোরে কি মানুষ সত্য বলে, মানে মনের কথা বলে? হ্যাঁ, কেন? শীতে যেন আরো বেশি লজ্জা পাচ্ছে, কেমন নখ খোটাচ্ছে, হাসছে। শীতে লজ্জা সিক্ত কণ্ঠে বলে, না, এমনি। শীতের উত্তরটা রিয়াজের পছন্দ হলো না। হঠাৎ রিয়াজের মনে হলো, এই রে, ওর তো গতকাল জ্বর উঠেছিল, তাহলে কি ও জ্বরের ঘরে কিছু উল্টো পাল্টা বলছে? রিয়াজের কপালটা আবার ঘাম দিয়ে আসছে। রিয়াজ ইতস্ত হয়ে স্মৃতিকে প্রশ্ন করে, আমি কি কিছু বলেছি জ্বরের মধ্যে? স্মৃতির লজ্জা যেন আরো কয়েক গুণ বেড়ে গেল এই প্রশ্ন শুনে। রিয়াজ মনে মনে বলছে, নিশ্চিত কিছু আমি বলেছি, তাই সে এত লজ্জা পাচ্ছে। আমাকে জানতে হবে আমি কি বলেছি। রিয়াজ স্মৃতিকে দ্রুত প্রশ্ন করে, আচ্ছা, প্লিজ বলবেন কি বলেছি? খারাপ কিছু বলেছে কি? আমার লজ্জা করে তো। উফ, একটু বলেন না প্লিজ। আচ্ছা আচ্ছা, বলছি। আপনি রাতে জ্বরের মধ্যে শুধু বলছিলেন, কি? সিথি, আপনি কি আমার বউ হবেন? বলেই স্মৃতি ওয়াশরুমে চলে যায়, হয়তো লজ্জায়। আর এদিকে রিয়াজ জিব্বায় কামড় দিয়ে বসে আসে। রিয়াজের মনে ইচ্ছা ছিল স্মৃতির মতো কেউ যদি ওর একটা বউ হতো, কারণ স্মৃতির জোরপূর্বক আচরণগুলো রিয়াজের ভালো লাগে। স্মৃতির মিষ্টি হাসি, মজা করা, মোট কথা স্মৃতির সব কিছুই রিয়াজের ভালো লাগে। কিন্তু এসব ভেবেই রিয়াজের মনটা পরক্ষণে খারাপ হয়ে যায়, কারণ স্মৃতির প্রতি এই মায়া জমানোর কোনো মানে নেই, কারণ স্মৃতি একজন অতিথি পাখি মাত্র। রিয়াজ একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে উঠে কফি বানাতে চলে যায়। স্মৃতি ফ্রেশ হয়ে এসে দেখে রিয়াজ কফি হাতে দাঁড়িয়ে আছে। স্মৃতি অনেক খুশি হয়। স্মৃতি রিয়াজের কাছ থেকে কফি নিয়ে ওরা বারান্দায় গিয়ে বসে। রিয়াজের বারান্দাটাই বেশ বড়, আর চারপাশটা ফাঁকা হওয়ায় সকালের সিগ্ধ রোদ এসে ওর বারান্দায় পড়ে। সেই রোদে স্নান করে রিয়াজের সকাল হয়। আজ রিয়াজের সাথে একটা আফসরাও আছে, একজন ভালো লাগার মানুষ আছে। রিয়াজ কফির কাপে চুমুক দিচ্ছে আর স্মৃতিকে আর চোখে দেখছে। এই চাউনিতে কোনো খারাপের ছিটে ফোটাও নেই, আছে শুধু একরাশ ভালো লাগা, না হলে ভালোবাসা। শীতু কফির কাপে চুমুক দিয়ে বলে ওঠে, আমার কফি পছন্দ আপনি জানলেন কি করে? রিয়াজ একটু হেসে বলে, আমি প্রতিদিন এখানে বসে একটা কফি খেয়ে অফিসে যাই। আমারও কফি অনেক পছন্দ। শীতের হাসি খুশি মুখটা হঠাৎ কালো হয়ে যায় আর মনটা খারাপ করে বলে, আপনি তো এখন অফিসে যাবেন, তাই না? আমাকে বাসায় একা থাকতে হবে। আমি সারাদিন একা কি করব? এক কাজ করতে পারেন, কি? বাসায় চলে যেতে পারেন। স্মৃতির কাছে রিয়াজের কথাটা বোধহয় পছন্দ হয়নি, তাই ভুরু কুকসে মুখ ফুলিয়ে কফি নিয়ে অন্য দিয়ে ফিরে বসে স্মৃতি। রিয়াজের খুব ভালো লাগে যখন স্মৃতি রাগ করে, কেমন বাচ্চা বাচ্চা লাগে ওকে। রিয়াজ বলে, রাগ করলেন নাকি? স্মৃতি ঘুরে রিয়াজের দিকে তাকিয়ে রাগে ভাবে বলে, রাগ করব না। আপনি বলেন আমাকে আপনি বউ হিসেবে চান, আর এখন বলছেন চলে যেতে। ওরে বাবা, আচ্ছা রাগ কইরেন না। আপনার জন্য একটা খারাপ খবর আছে। মানে কি? আজ তো শুক্রবার, সব বন্ধ।
স্মৃতি রিয়াজের কথা শুনে বোকা হয়ে যায়। খুশি হবে নাকি লজ্জা পাবে বুঝতে পারছে না। রিয়াজ ব্যাপারটা বুঝতে পেরে মজা করে বলে, আগে লজ্জা পান, তারপর খুশি হন। আচ্ছা সমস্যা নেই, এখন আপনি মজা নিচ্ছেন না, আমিও পরে সেই মজা নিব, দেখেন। বাব্বা, আচ্ছা দেখা যাবে। এখন বলেন কি খাবেন আজ? আপনি যা খাওয়াবেন তাই। আচ্ছা, তাহলে আমি বাজার করে নিয়ে আসি, আপনি বসুন। আচ্ছা। এরপর রিয়াজ বাজারের জন্য বের হতে যাবে। স্মৃতি তখন বলে, এই যে শুনুন, তাড়াতাড়ি আসবেন। বলেই দরজা লাগিয়ে দেয়। রিয়াজ বাইরে দাঁড়িয়ে হাসছে। তারপরও বাজারে চলে যায়। রিয়াজ আজ চিন্তা করছে স্মৃতিকে ওর পছন্দের ওর হাতের খিচুড়ি আর গরুর মাংস রান্না করে খাওয়াবে, সাথে বেগুন ভাজা আর ভেজিটেবলস। রিয়াজ সব বাজার করে নিয়ে বাসায় যায়। বাসায় গিয়ে বেল দিতেই স্মৃতির দরজা খুলে দেয়। রিয়াজ ভিতরে ঢুকে তো পুরো অবাক। পুরো বাসা একদম গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছে স্মৃতি। রান্নাঘরে বাজার রেখে রিয়াজ স্মৃতিকে বলে, আপনি এত কষ্ট করতে গেলেন কেন? আমি এসে গুছিয়ে ফেলতাম। বউ হয়ে যদি শুধু বসে বসে খাই, মানুষ কি বলবে বলুন? তাই আমি যা পেয়েছি তাই করেছি, আর আপনি আমার জন্য যা করেছেন তার সামনে এসব কিছুই না। আরে তেমন কিছু না। আচ্ছা, আপনার ফোনটা একটু নিতে পারি? আম্মুর সাথে কথা বলবো। অবশ্যই নিন। স্মৃতি রিয়াজের কাছ থেকে ফোন নিয়ে মায়ের সাথে কথা বলতে বারান্দায় চলে গেল। রিয়াজ ভদ্রতার খাতিরে স্মৃতির কথা শোনার প্রয়োজন বোধ করেনি। প্রায় 20 মিনিট পর স্মৃতি ফিরে এলো। রিয়াজ ততক্ষণে রান্নার সবকিছু গুছিয়ে ফেলেছে। স্মৃতিকে দেখে রিয়াজ বলে, কি এখন ভালো লাগছে মায়ের সাথে কথা বললে? স্মৃতি রিয়াজের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আসে আর বলে, ভালো লাগছে। আচ্ছা, একটা প্রশ্ন করি। অবশ্যই করেন। আপনি আমাকে এত বিশ্বাস করেন কেন? আপনার কোনো ক্ষতি যদি আমি করি তখন কি করবেন? রিয়াজ কাজ করতে করতে হাসি দিয়ে বলে, আপনার কিছু করার থাকলে কাল রাতেই করতেন, তা না করে আমার সেবা করেছেন। এখন আপনাকে যদি বিশ্বাস না করি তাহলে কাকে করব বলেন? আর যাই বলেন, আপনার ক্ষতি কিন্তু আমি করতেই পারি, দেখেন আপনি। জীবনের প্রথম মানুষ দেখলাম যে কিছু করার আগে বলে দিচ্ছে সে কিছু করবে। বাহ। জি, এখন বউটাকে রান্না শিখান, না হলে পরে স্বামীকে খাওয়াবো কি? কেন মার? আসেন দিই কয়টা। আচ্ছা আচ্ছা, শিখেন কিভাবে রান্না করছি। রিয়াজ অনেক ভালোবাসা দিয়ে স্মৃতিকে নিয়ে রান্না শেষ করে। নামাজ পড়ে এসে দুজন খেতে বসে। রিয়াজ স্মৃতিকে খাবার বেড়ে দিলে স্মৃতিও রিয়াজকে খাবার বেড়ে দেয়। থ্যাঙ্কস। নিন, এবার খেয়ে বলুন কেমন হয়েছে। স্মৃতি রিয়াজের হাতের রান্না খেয়ে তো আবার অবাক। এত মজা হয়েছে যে বলার বাইরে। স্মৃতি বলে, আপনি এত ভালো রান্না শিখলেন কি করে? মায়ের কাছ থেকে। আমার মা খুব ভালো রান্না করে, তাকে সাহায্য করার সময় রান্নাটা শিখে যাই। সত্যি খুব ভালো হয়েছে, আর আপনি অনেক ভালো। অত না। এরপর খাওয়া দাওয়া শেষ করে রিয়াজ আর স্মৃতি শুয়ে শুয়ে কথা বলছে। জানেন, আমার কাছে সবকিছু কেমন জানি অবাস্তব লাগছে। এইভাবে কোনো এক অপরিচিত মেয়ে এসে আমার সাথে এভাবে থাকবে, আমাকে এত আপন ভাববে, আমার বিশ্বাসই হচ্ছে না। হয়তো মেয়েটার কোনো উদ্দেশ্য আছে। তাই? তা কি উদ্দেশ্য জানতে পারি? সময় হলেই জানবে। সেই সময়টা কবে আসবে? আসবে আসবে, তবে আপনি জীবনে খুব খুশি হবেন। আপনার বউটা খুব লাকি হবে আপনাকে পেয়ে। রিয়াজ মনে মনে বলে, শুধু তুমি হলেই হয়, কিন্তু কে জানে হয়তো আবার চলে যাবে আমাকে মায়া লাগিয়ে। রিয়াজ স্মৃতিকে বলে, আপনি আমার সাথে সবসময় থাকবেন। স্মৃতি যেন স্তব্ধ হয়ে যায় কথাটা শুনে। তারপরও নিজেকে সামলে বলে, আপনি রাখবেন এরকম কোনো অপরিচিত মেয়েকে আপনার সাথে? আমার কোনো সমস্যা নেই, আপনি যতদিন খুশি ততদিন থাকতে পারেন। তবে তবে কি? না, কিছু না। আরে বলুন। বিয়ে করে থাকতে হবে। আসছে শখ কত আমাকে বিয়ে করবে, আমি বিয়ে না করেই এখানে থাকবো, দেখি কে কি বলে। এই তো আসল রূপে এসেছেন, এতক্ষণ মনে হচ্ছিল অন্য কেউ। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি। জি বলুন। আপনি কাউকে ভালোবাসেন? যদি হ্যাঁ বলি? স্মৃতি এক লাফে উঠে বসে। উঠেই রিয়াজের কলার টেনে ধরে আর রাগে ভাবে বলে, কে? কে সেই মেয়ে? আমি নিজে তাকে মেরে ফেলবো। রিয়াজ অবাক মানে ঘোর অবাক হয়ে যায়। স্মৃতিকে এভাবে দেখে রিয়াজ অবাক হয়ে যায়। স্মৃতি বলে, জিএফটিএফ থাকলে ভুলে যান বুঝলেন, না হলে খবর আছে। কেন? আমার জিএফ থাকলে আপনার সমস্যা কি? আছে সমস্যা আমার, আপনাকে কেন বলবো? আচ্ছা তাই নাকি? আমার জিএফ কিন্তু অনেক সুন্দর বুঝলেন, একটা অপসর আসে, তাকে দেখলে শুধু দেখতে ইচ্ছে করে, এত মায়া তার ভিতরে। স্মৃতি রিয়াজের কলার ছেড়ে দিয়ে একটু দূরে সরে অন্যদিকে ফিরে বসে। রিয়াজ বুঝতে পারছে স্মৃতির খারাপ লাগছে, তাই রিয়াজ আস্তে করে ওকে মানানোর জন্য স্মৃতির সামনে আসতেই
দেখে স্মৃতি কান্না করছে। রিয়াজ স্মৃতির কান্না দেখে হতভম্ব হয়ে যায়। স্মৃতি যে এত কষ্ট পাবে রিয়াজ কল্পনাও করেনি। রিয়াজ দ্রুত স্মৃতির সামনে পুরো এসে কান ধরে বলছে, সরি, আমি তো মজা করছিলাম। আপনি ছাড়া আমার কোনো মেয়ের সাথে কথাই হয় না, জিএফ তো দূরের কথা। সরি, প্লিজ কান্না করবেন না। সত্যি? সত্যি। কোনো মেয়ে নাই তো? আছে তো একজন। স্মৃতি আবারও কান্না শুরু করে। রিয়াজ হাসতে হাসতে বলে, আরে আপনি তো বোকা। আপনি অনেক পচা। এখন আমি কান্না করছি না, পরে আপনাকেও কান্না করাবো, দেখেন। আচ্ছা করাইয়েন, কিন্তু এখন আপনি কান্না করেন না। কান্না করলে আপনাকে মানায় না, হাসিতে খুব ভালো লাগে। তাই? আচ্ছা, আমার জিএফ আছে শুনে আপনি কান্না করে দিলেন কেন? স্মৃতি অনেক লজ্জা পাচ্ছে, এদিক ওদিক তাকাচ্ছে। আমাকে পছন্দ হয়েছে বুঝি? মোটেও না, পচা লোকদের আমার একটুও পছন্দ না। তাই? জি। আমাকে আপনার পছন্দ হয়েছে? একটু না। আপনি যে প্যারা দেন, আপনাকে কে পছন্দ করবে? রিয়াজের মনে হলো ও কথাটা বলে মারাত্মক ভুল করেছে, কারণ এরপর স্মৃতি যা খেপেছে তা বলার বাইরে। রিয়াজের পিঠ আর পিঠ নেই। স্মৃতি রিয়াজের পিঠে উঠে বলে, বল শয়তান বেটা, আমি প্যারা দেই? না, একটু দেন না, আমি মজা করেছি, সরি। আর করবি এমন মজা? হ্যাঁ করব সারা জীবন। কি? না করব না। মনে থাকে যেন না। স্মৃতি রিয়াজের কানের কাছে গিয়ে বলে, না হলে সারা জীবন এভাবে পিঠের উপর উঠে পিটাবো। আচ্ছা। ওই মিষ্টি মধুর হাসি মজা মারামারি করে সেদিনটাই শেষ হয়। পরের দিন সকালে রিয়াজ আজ অফিসে যাবে। অফিসের জন্য রেডি হচ্ছে, কিন্তু ও অবাক হচ্ছে স্মৃতিকে দেখে। রিয়াজ ভেবেছিল স্মৃতি মন খারাপ করবে ও অফিসে যাবে বলে, কিন্তু না, স্মৃতিকে বেশ খুশি মনে হচ্ছে, মিটিমিটি হাসছে। রিয়াজের কেমন জানি ফিল হচ্ছে। রিয়াজ অফিসের জন্য বের হবে, ঠিক তখনই স্মৃতি বলে ওঠে, এই যে শুনুন। জি বলুন। আমাকে 2000 টাকা দিন। রিয়াজ বেশ অবাক হয় আর বলে, কি করবেন এত টাকা দিয়ে? আপনাকে বলবো কেন, চাইছি দিন, না হলে কিন্তু। আচ্ছা বাবা নিন, আর সাবধানে থাকেন। আমি ছাড়া কেউ আসলে দরজা খুলবেন না। আর এই ফোনটা রাখুন, অফিস থেকে দিয়েছিল, দরকার হলে কল দিয়েন। প্রথম নাম্বারটা আমার। আচ্ছা এখন যান, না হলে দেরি হবে। রিয়াজের মনটা কেমন জানি করছে। স্মৃতির অদ্ভুত আচরণ রিয়াজকে ভাবাচ্ছে। এতদিন কি ভালোবাসার আগলে রেখেছে, কিন্তু আজ মনে হচ্ছে তাড়িয়ে দিচ্ছে। এরপর রিয়াজ একরাশ চিন্তা নিয়ে অফিস চলে যায়। কেন জানি অন্ধের মতো বিশ্বাস করে রিয়াজ স্মৃতিকে। রাত 8:43। রিয়াজ অফিস শেষ করে ঢাকার কঠিন জ্যাম পার করে দ্রুত বাসায় ফিরে আসে। লিফট 4 তলা থামাতেই রিয়াজ বেরিয়ে আসে, সোজা নিজের ফ্ল্যাটের সামনে চলে যায়। রিয়াজ ওর ফ্ল্যাটের সামনে এসে যেন থমকে যায়। রিয়াজ হাতে একটা ব্যাগ ছিল, ব্যাগের ভিতর স্মৃতির জন্য একটা জিনিস এনেছে, কিন্তু আজ কি সে জিনিসটা স্মৃতিকে দিতে পারবে? রিয়াজ দেখছে ওর ফ্ল্যাটের দরজা খোলা। রিয়াজের মাথার হাজারটা খারাপ চিন্তা ঘুরছে। ও নিজেকে শুধু বোঝানোর চেষ্টা করছে। রিয়াজ দরজা ঠেলে ভিতরে ঢুকে দেখে সব অন্ধকার, কোনো কিছু দেখা যাচ্ছে না, যেমনটা রিয়াজ স্মৃতি আসার আগে পেত। রিয়াজ সব ভুলে শুধু স্মৃতিকে ডাকছে, ভীতু কণ্ঠে স্মৃতিকে ডাকছে, কিন্তু কারো কোনো শব্দ আসছে না। রিয়াজের ভিতরটা জ্বলে পুড়ে ছারকার হয়ে যাচ্ছে। মনে হচ্ছে ওর সব শেষ। তাহলে কি স্মৃতির উদ্দেশ্য পূরণ করে চলে গেল? এই প্রশ্ন মাথায় নিয়ে রিয়াজ যখন লাইটের সুইচটা অন করলো, রিয়াজ যেন স্তব্ধ হয়ে গেল। রিয়াজের বিশ্বাস হচ্ছে না, এটা কি স্বপ্ন নাকি বাস্তব। লাইট অন করতেই স্মৃতি চিৎকার করে বলে ওঠে, সারপ্রাইজ! হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ মিস্টার রিয়াজ। হ্যাপি বার্থডে টু। বলার আগেই রিয়াজ স্মৃতিকে জড়িয়ে ধরে। ওর চোখ অশ্রুতে ভরা। রিয়াজের জানে জান এসেছে শুধুমাত্র স্মৃতিকে দেখে। একটু আগে স্মৃতিকে না দেখে রিয়াজের দুনিয়া যেন থমকে গিয়েছিল, কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। কিন্তু এখন স্মৃতিকে পেয়ে রিয়াজের নিজেকে সবচেয়ে বেশি খুশি মনে হচ্ছে। এই অল্প সময়ে স্মৃতির প্রতি রিয়াজের যে মায়া জমেছে তা হিসেব করা খুব কঠিন। অন্যদিকে স্মৃতিও অবাক হয়ে গেছে রিয়াজের কাণ্ড দেখে। ও রিয়াজকে শক্ত করে বাহু ধরে আঁকড়ে আসে। স্মৃতি রিয়াজকে ছেড়ে প্রশ্ন করে, আপনি কাঁদছেন কেন, কি হয়েছে? রিয়াজ অশ্রুসিক্ত চোখে স্মৃতির নেশা লাগানো চোখের দিকে তাকিয়ে বলে, ভয় পেয়েছিলাম, ভেবেছি আপনি চলে গিয়েছেন, আমাকে আবার একা করে। যাইনি, আপনাকে সারপ্রাইজ দেব বলে এই বন্দোবস্ত করেছি। এবার রিয়াজ স্মৃতিকে জড়িয়ে ধরে রেখেই আশেপাশে তাকিয়ে দেখে অনেক সুন্দর করে রুমটা সাজিয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ রিয়াজ লেখা, অনেক বেলুন আর অনেক কিছু। রিয়াজ অবাক হয়ে স্মৃতিকে বলে, আজ আমার জন্মদিন, আপনি কি করে জানলেন?
কিছু জিনিস বলতে নাই, এমনি এমনি জেনেছি। রিয়াজ স্মৃতিকে জড়িয়ে ধরে ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, সাথে স্মৃতিও। চারিদিকটা একদম চুপচাপ। জানলা দিয়ে মিষ্টি গ্রানের ঠান্ডা বাতাস এসে ওদেরকে স্পর্শ করে পালিয়ে যাচ্ছে। মাঝে মাঝে গাড়ির হর্নের আওয়াজ হালকা ভেসে আসছে। এ এক অন্যরকম অনুভূতি, এ এক অন্যরকম মুহূর্ত। দুজনের চোখ দুজনকে বলে দিচ্ছে তারা একে অপরকে কতটা ভালোবেসে ফেলেছে। একে অপরের প্রতি যখন মায়া জমে যায়, ঠিক তখনই না ভালোবাসার আর আসল অনুভূতিটা উপলব্ধি করা যায়। মুখে হাজার কেন কোটিবার ভালোবাসি বললেও সেই ভালোবাসার কোনো মূল্য নেই। কিন্তু ঠিক যখন ভালোবাসি না বলেও একে অপরের প্রতি এক গভীর মায়া জমে যায়, সেটাই হলো আসল ভালোবাসা। এই ভালোবাসায় মিশে আছে অনেক কিছু: রাগ, দুঃখ, অভিমান, প্রেম, সম্মান, শ্রদ্ধা, তাকে পাওয়ার তীব্র ইচ্ছা, তাকে নিয়ে হাজারটা স্বপ্ন। সত্যি কারো ভালোবাসায় নিস্তব্ধতাও অনেক কিছু বলে দেয়। কেকটা কাটতে পারি? আমাকে এত দেখলে তো নজর লাগবে, না হলে কালো হয়ে যাব। রিয়াজ আর পারলই না। হাসতে হাসতে বেচারা আবার স্মৃতিকে জড়িয়ে ধরে চোখটা মুছে হাসি মুখে বলল, জি, আসেন একসাথে কাটি। উইশ করে ফু দেন। রিয়াজ মনে মনে বলল, আল্লাহ আমার পরিবারকে সবসময় ভালো রেখেও, আর আমার পাশে দাঁড়িয়ে থাকা মানুষটাকেও সব সময়ের জন্য আমার করে দিও। বলেই এক ফুঁতে মোমবাতি নিভিয়ে দিল। স্মৃতির হাতে ছুরি দিয়ে ওপর থেকে রিয়াজ ধরে। স্মৃতি খুব খুশি হয়। এরপর ওরা একসাথে কেকটা কাটে। রিয়াজ সবার আগে স্মৃতিকে এক বাইট খাইয়ে দেয়। স্মৃতিও রিয়াজকে খাইয়ে দেয়। দিয়েই রিয়াজের গালে আর নাকে কেক লাগিয়ে দেয়, মজা করে। রিয়াজও অল্প একটু ক্রিম নিয়ে স্মৃতিকে লাগানোর জন্য ওর পিছনে দৌড় শুরু করে। স্মৃতি তো লাগাতেই দিবে না, রিয়াজও কম না। দৌড়ের এক পর্যায়ে স্মৃতি বিছানার ওপর পড়ে যায় আর রিয়াজ ওর ওপর। ওদের মাঝে 4 আঙুলের দূরত্ব। স্মৃতি অনেক লজ্জা পাচ্ছে। লজ্জায় মায়াবী মুখখানা গোলাপি আভা পেয়েছে। রিয়াজ বাঁকা হাসি দিয়ে স্মৃতির গালে আর নাকে ক্রিম লাগিয়ে দেয়, ওর গাল আর নাক লাগিয়ে। স্মৃতি লজ্জা শেষ হয়ে যাচ্ছে। কেমন ছটফট ছটফট করছে স্মৃতি, ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। রিয়াজের খুব ইচ্ছে হচ্ছে স্মৃতির ঠোঁটটায় একটু ছুঁয়ে দিতে, কিন্তু না, বিয়ের আগে রিয়াজ কখনোই এসব করতে চায় না। সব কিছুর একটা লিমিট আছে। রিয়াজ উঠে বসে সাথে স্মৃতিও টেনে বসিয়ে দেয়। রিয়াজ উঠে স্মৃতির জন্য পানি নিয়ে আসে। স্মৃতি ডক করে পানি খেয়ে ফেলে। পানি খেয়ে একটু শান্ত হয়। এবার রিয়াজ স্মৃতির সামনে ফ্লোরে বসে ওর হাতটা ধরে বলে, আজ কেন অনন্তকাল ধন্যবাদ দিলেও তা কম হবে, তাই ধন্যবাদ দিয়ে আপনার এই কষ্টকে আমি ছোট করব না। তবে আপনাকে খুশি করার জন্য আমি আজ আগে থেকেই আপনার জন্য কিছু নিয়ে এসেছি। স্মৃতি এত সুন্দর মনের মানুষটাকে কাছে পেয়ে তো এমনিতেই খুশি, তার উপর এটা শুনে ডাবল খুশি। স্মৃতি বলে, কি কি? রিয়াজ ওর পকেট থেকে একটা ছোট লম্বা গিফট র্যাপ করা বক্স বের করে স্মৃতির হাতে দেয়। স্মৃতি দ্রুত খুলে দেয় একটা দামি ব্রেসলেট, খুব সুন্দর। স্মৃতির অনেক পছন্দ হয়েছে। স্মৃতি লজ্জাসিক্ত কণ্ঠে বলে, পরিয়ে দিন। রিয়াজ খুশি হয়ে ব্রেসলেটটা পরিয়ে দেয়। স্মৃতির হাতে খুব মানিয়েছে। স্মৃতি ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে আর হাসছে। এই অমূল্য হাসিটুকু আর খুশি দেখার জন্যই রিয়াজ ব্রেসলেটটা কিনেছে। রিয়াজ মুগ্ধ হয়ে শুধু স্মৃতিকে দেখছে। স্মৃতি একবার রিয়াজের দিকে তাকায়। কিছুক্ষণ তাকিয়ে থেকে রিয়াজের গাল দুটো টেনে ধরে স্মৃতি বলে, আরেকটা সারপ্রাইজ আছে। কি? স্মৃতি রিয়াজকে রান্নাঘরে নিয়ে যায়। দেখেন। রিয়াজ দেখে স্মৃতি ভাত, ডাল, ডিম ভুনা রান্না করেছে। রিয়াজ অবাক হয়ে বলে, কিভাবে রান্না করলেন? হাত পুড়েনি তো আবার? দেখি দেখি। উফ, এত কেয়ার। ইউটিউব বাবার হেল্প নিয়ে রান্না করেছি। জানেন, ইউটিউবে ভাত রান্নারও রেসিপি আছে। কি বলেন? আজ তো আপনি অনেক কষ্ট করেছেন। সত্যি আমি আজ অনেক খুশি। আমার বেস্ট জন্মদিন ছিল আজ। হয়েছে, যান ফ্রেশ হয়ে আসেন, খেয়ে আপনার সাথে কথা আছে। আচ্ছা। এরপর খাওয়া দাওয়া শেষ করে রিয়াজ আর স্মৃতি কফি হাতে জানালার পাশটাতে বসে। বাইরের তীব্র ঠান্ডায় থাই গ্লাসটা জমে আছে। বাইরের কিছুই দেখা যায় না। গরম ধোয়া ওঠা কফি হাতে দুজন একসাথে চুমুক দেয়। প্রথমে স্মৃতি বলে, আপনি তো আচ্ছা, আর কত আমরা আপনি আপনি করব? এবার তুমিতে আসা যায় না? স্মৃতি হাসি দিয়ে বলে, আচ্ছা তুমি এখন বলো তো, তখন বললে কেন তোমাকে আবার একা করে দিয়েছি? তার মানে আগে কেউ তোমাকে একা করেছে? রিয়াজ
কিছুক্ষণ চুপ করে কফির উড়ে যাওয়া ধোঁয়াগুলোর দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। তারপর বলে, ছিল একজন। বলবে কি হয়েছিল? কোন এক হেমন্তের দিনে তাকে আমি প্রথম পেয়েছিলাম। সে ছিল খুব কষ্টে। তার সব কষ্ট দুঃখকে নিজের করে তাকে বানিয়েছিলাম আমার পৃথিবী। সে ছিল আমার একাকিত্বের সঙ্গী। তখন চারদিকে হাজারজন থাকলেও তাদের মাঝে সে ছিল অন্যতম। খুব ঝগড়া রাগারাগি আর অভিমান চলতো আমাদের মাঝে। জানো, ও আমাকে খুব সন্দেহ করত। ওর কাছে অন্য মেয়ের কথা বললেই ও রাগ করত, অভিমান করত। আমার রাগটা একটু বেশি থাকায় ওর সাথে লেগে যেতাম। 4-5 বার ব্রেকআপ করেছি, কিন্তু বেশিক্ষণ দূরে থাকতে পারিনি। জানো, রোজ রাতে নিয়ম করে ও আমাকে কল দিত। অনেক কথা হতো। কি যে এত কথা হতো আমরা জানতামই না। ওর কণ্ঠ শুনলে মনে এক আলাদা শান্তি পেতাম। ওকে কখনো বুঝতে দিতাম না যে আমিও ওকে অনেক ভালোবাসি। ও আমাকে সত্যিকারের ভালোবাসাটাই বাসত। আসলে বেসে ফেলেছিল। আমি ওকে বলেছিলাম আমরা সেম ক্লাসে, হয়তো কোনোদিন এক হওয়া হবে না, তাই আমাকে ওভাবে নিও না। কিন্তু ও যেন আমাকে ভালো না বেসে শান্তি পাচ্ছিল না। আমি বাবু বলে ডাক দিলেই ও ভালোবাসি বলে উঠত। আমার বলতেও হতো না, ও সব বুঝে যেত। খুব কান্না করতো আমাকে নিয়ে, কিন্তু আমার বরিশালের চোখগুলো ওকে খুব হাসাতো। ওর সেই হাসি আজও আমার কানে ভেসে আসে। আমি জানতাম না আমি ওকে সত্যিকারের ভালোবেসে ফেলেছিলাম কিনা, কিন্তু ওকে ছাড়া ভালো লাগতো না। ওকে ছাড়া ভালো লাগতো না, ভালো লাগতো না। রিয়াজ চোখগুলো অশ্রুতে ভরে আসে। বিশাল বড় এক ঢেউ অপেক্ষায় আছে আসলে পড়ার। স্মৃতি বলে উঠল, সে এখন কোথায়? এরকম কোন এক শীতে সে হঠাৎ সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আর যখন ফিরে আসে তখন বলে, আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে, আমায় মাফ করে দিও। আমার দুনিয়া তখন যেন মুহূর্তেই থমকে যায়। আমি জানতাম এমন একটা সময় হয়তো কখনো আসবে, কিন্তু এত জলদি আসবে কখনো ভাবিনি। আমার তখন কোনো চাকরি বা কাউকে বিয়ে করার যোগ্যতা আমার ছিল না, কিন্তু ওর বিয়েটারও খুব প্রয়োজন ছিল। ওর পরিবার খুব দরিদ্র ছিল, তাই ওকে বলেছিলাম সেদিন বিয়েটা করে ফেলো। সেদিন থেকে আজও আমি একা। জানো, আমি খুব শক্ত একটা মানুষ, কিন্তু ওর স্মৃতি মনে পড়লে অশ্রুগুলোকে আটকাতে পারি না। আজ অনেকটা বছর কেটে গিয়েছে। ওর মতো আমি অনেকের মাঝে খুঁজেছি, কিন্তু পাইনি। একমাত্র তুমি কিছুটা ওর মতো, তাই কোনো কিছুর পরোয়া না করে তোমার জায়গা দিয়েছি আমার এই ছোট্ট দুনিয়ায়। স্মৃতির চোখগুলো যে কবে অশ্রুতে ভরে গেছে তাও খেয়াল করেনি। রিয়াজের অশ্রুর ঢেউ সেই কবেই আসতে পড়েছে। স্মৃতি রিয়াজকে শক্ত করে জড়িয়ে ধরে অনেকটা সময়, এরপর ছেড়ে দিয়ে স্মৃতি বলে, জানো, আমাদের জীবনটা খুব অদ্ভুত। আমাদের একাকিত্ব দূরকরণের জন্য মাঝে মাঝে আমাদের জীবনে এমন একজন আসে, কিন্তু সে তোমার লাইফ পার্টনার নয়। মহান আল্লাহ তাআলা তোমার জন্য যাকে লিখে রেখেছেন সে হঠাৎ করে আসবে, হঠাৎ করে তোমার দুনিয়ার অংশ হয়ে বাকিটা জীবন শুধু তোমার হয়ে থাকবে। আর আগে যে এসেছিল সে ছিল শুধু সময়ের বন্ধু। তার জন্য কষ্ট পেলে বর্তমানকে হারাবে, তাই এগিয়ে চলতে হবে। দেখবে এই 2 পায়ের কদম 4 পায়ের কদমে পরিণত হয়েছে, কিন্তু 2 পা যদি না আগাও তাহলে কোনো দিন 4 পা হবে না। একাকিত্বে ডুবে থাকা মানুষগুলো যেন হঠাৎ করে তোমার মতো একজনকে পায়। কারণ সবার কপালে তো আর ভালো হয় না। কাল্পনিক অনেক কিছুই হয়, বাস্তব বড় কঠিন। হয়েছে, আর বলতে হবে না, সব বুঝে গিয়েছি। এখন ঘুমাবে, চলো। যেও না কখনো। আছি তো। এরপর রিয়াজ আর স্মৃতি গভীর ঘুমে তলিয়ে যায়। পরের দিন সকালে রিয়াজের ঘুমটা হঠাৎ ভেঙে যায়। চোখ মেলে তাকিয়ে দেখে ওর পাশে স্মৃতি নেই। রিয়াজ ভাবে হয়তো ওয়াশরুমে। অনেকক্ষণ পরও যখন স্মৃতি আসে না, রিয়াজ উঠে বসে স্মৃতিকে ডাকে, কিন্তু স্মৃতির কোনো খোঁজ নেই। রিয়াজের বুকে একটা মোচড় দিয়ে ওঠে। রিয়াজ দ্রুত বিছানা ছেড়ে পুরো বাসা খুঁজেও কোথাও স্মৃতিকে না পেয়ে বিছানায় ঠাস করে বসে পড়ে। হঠাৎ ওর চোখ যায় টেবিলে রাখা কাগজটির দিকে। রিয়াজ দ্রুত কাগজটা খুলে পড়তে শুরু করে। নিজের স্বার্থে এসেছিলাম, আজ সময় হয়েছে চলে যাওয়ার, তাই চলে যাচ্ছি। আর আমার প্রতি তোমার মায়া বাড়াতে চাই না, জানি খুব কষ্ট পাবে, কিন্তু তাও আমাকে যেতে হবে। ভালো থেকো, সিথি। রিয়াজের হাত থেকে কাগজটা পড়ে যায়। ওর অতিথি পাখি চলে গেল। গতরাতে যে বলল আছি, আজও সেও রিয়াজকে আবারও একা করে চলে গিয়েছে।
আজ তো রিয়াজের সব আছে, তাও ওকে ছেড়ে এভাবে না বলে চলে গেল। অন্তত একবার বলে যেত, শেষবারের মতো একটু মন ভরে দেখে নিত। সেই সুযোগটুকু স্মৃতি রিয়াজকে দেয়নি। প্রথমে মায়া আর আজ স্মৃতি রিয়াজকে একা করে চলে গেল। রিয়াজ সব শক্তি হারিয়ে ফেলেছে, বিছানায় ঠাস করে পড়ে যায়। সারাদিন আর উঠতে পারেনি। ওর কাছে দিনরাত এক মনে হচ্ছে, চোখগুলো ফুলে একাকার। কিসের অফিস, কিসের খাওয়া দাওয়া, সব বন্ধ হয়ে গেছে। রিয়াজ মৃত হয়ে বিছানা পড়ে আছে, একটা জিন্দা লাশ হয়ে গেছে ও। রিয়াজের কান্না আর আর্তনাদ কেউ শোনে না, কারণ এই যান্ত্রিক শহরে কারো কাছে কারো অনুভূতির কোনো মূল্য নাই, সবটাই নিজের কাছে। দিন থেকে রাত হয়ে গেছে, রিয়াজ এখনো বিছানায় মরার মতো পড়ে রয়েছে। চোখ থেকে অঝরে অশ্রু তো সেই সকাল থেকে ঝরছে। রিয়াজ অপেক্ষায় আছে শুধু স্মৃতির, কিন্তু স্মৃতির কোনো খবর নেই। খাওয়া দাওয়া কিছুই করেনি রিয়াজ। মধ্যেই ওর জীবনটা কেমন উল্টো পাল্টা হয়ে গেল। রিয়াজ স্মৃতির সাথে কাটানোর সময়গুলো মনে করছে আর ঠুকরে ঠুকরে কেঁদে চলছে। কেন এলে তুমি স্মৃতি, কেন? অবুঝ কষ্টটা রিয়াজকে এমনভাবে আঁকড়ে ধরে যে রিয়াজ আর নিতে না পেরে একসময় ঘুমের দেশে হারিয়ে যায়। সকালে হঠাৎ রিয়াজের ফোনটা বেজে ওঠে। রিয়াজ ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে, হ্যালো রিয়াজ স্যার। জি বলুন। স্যার আপনাকে বস এখনই অফিসে দেখেছে। কিন্তু আমি তো আসতে পারবো না। না স্যার, যে করেই হোক আপনি আসুন, না হলে বস রাগ করবে, পরে আপনারই সমস্যা হবে। আচ্ছা আসছি। রিয়াজ ফোনটা পাশে রেখে ঘড়িতে তাকিয়ে দেখে সকাল 11:25 আর অফিস শুরু হয়েছে সকাল 9টায়। রিয়াজ জানে বস ওকে বাঁকা দিতেই ডেকেছে। এই চাকরিটা খুব গুরুত্বপূর্ণ রিয়াজের জন্য। এই চাকরিটা থেকেই রিয়াজের পুরো পরিবার চলে। রিয়াজ চাকরিটা হারাতে চায় না, কিন্তু ওর যা অবস্থা, আল্লাহ জানে বস ওকে কি বলে। রিয়াজ কোনো রকম রেডি হয়ে না চাওয়া সত্ত্বেও অফিসে চলে যায়। এখন প্রায় দুপুর 1:10 বাজে। অফিসে সবার সাথে নামাজ পড়ে রিয়াজ নিজের কেবিনে বসতেই ওকে বস ডাক দেয়। রিয়াজ ভয়ে ভয়ে বসের কাছে যায়। খুব কষ্টে স্মৃতির কষ্টটাকে লুকিয়ে বসের কাছে যায় রিয়াজ। রিয়াজ সালাম দিল, বস উত্তর দিল আর রিয়াজকে বসতে বলে বলল, কি ব্যাপার রিয়াজ, তুমি ঠিকমতো অফিসে আসছো না? আজ তো তোমার ছুটি নেই, তাহলে আজ এত লেট করলে কেন? রিয়াজ কি বলবে বুঝতে পারছে না, চুপচাপ বসে আছে। কিছু একটা বলতে হবে, না হলে বস রাগ করবে, এই ভেবে রিয়াজ বলে, স্যার একজন অতিথি এসেছিল, খুব কাছের, সে আজ চলে গেল, তাকে ছেড়ে আসতে দেরি হয়ে গেল। আচ্ছা, আর যেন এমন না হয়। তুমি কাজের প্রতি সিরিয়াস, তাই কিছু বললাম না। আর তোমাকে আমার খুব পছন্দ, তুমি খুবই সৎ একজন ছেলে। রিয়াজ অবাক হচ্ছে আর বলে, ধন্যবাদ স্যার। তোমার পরিবার সম্পর্কে বলো। স্যার বাবা মা আর বোন আছে, সবাই বরিশালে থাকে। আমরা ধনীও না মধ্যবিত্ত না, আল্লাহ আর আপনার এই অফিসের উছিলাই আমাদের চলে যায়। বাহ, বাকিরা যেমনটা বললো তুমি ঠিক তেমনই, খুব ভালো। তোমার রেজাল্ট সব আমি দেখেছি, খুব মেধাবী ছাত্র তুমি। তা বিয়ে করেছো? না স্যার। করার ইচ্ছা আছে? আল্লাহ যখন হুকুম করে। আর কি স্যার? তোমার বাবার নাম্বারটা দাও। রিয়াজ অবাক হয়ে নাম্বারটা দেয়। স্যার কিছু না, মনে করলে নাম্বার কেন নিলেন জানতে পারি? আমি কি কোনো ভুল করেছি? তোমাকে আমার পছন্দ হয়েছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার মেয়ের সাথে তোমাকে বিয়ে দিব। আমি বেশ কয়েকদিন যাবৎ ভেবেছিলাম তোমাকে বলবো, বাট তুমি তো অফিসেই আসোনি। আজকেও কল করে আনতে হলো। যাই হোক, তোমার বাবা মাকে ঢাকাতে আসতে বলো, আমিও তাদের সাথে কথা বলে নিই। খুব শীঘ্রই তোমাদের বিয়ে হবে। রিয়াজ এ কথা শুনে যেন আকাশ থেকে পড়ে। এটা কি হলো? এত বড় কোম্পানির মালিক ওকে পছন্দ করেছে, কিন্তু রিয়াজের মানে যে স্মৃতি, এই অল্প সময়ের জন্য হলেও রিয়াজ স্মৃতিকে ভালোবেসে ফেলেছে। ও নিজেকে ধোকা দিতে পারবে না, ও স্মৃতিকে খুঁজে বের করবে, এই ভেবে রিয়াজ শক্ত কণ্ঠে বলে, সরি স্যার, আমাকে মাফ করবেন, আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। কি, তুমি আমাকে না করছো? আমি কে জানো? স্যার আমাকে ক্ষমা করবেন, আমি পারবো না। কেন পারবে না? কি সমস্যা? স্যার আমি তাও আপনাকে বলতে পারবো না। আর একটা কথাও আমি শুনবো না। তোমাকে আমার মেয়েকে বিয়ে করতেই হবে। আমি আমার মেয়েকে তোমার কথা বলেছি, আমি ওকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমি আমার মেয়ের কাছে কোনোভাবেই ছোট হতে পারবো না। স্যার বোঝার চেষ্টা করুন, আমি একজনকে ভালোবাসি, আমি তাকে ছাড়া থাকতে পারবো না। কোথায় সে? আমি তার সাথে দেখা করব। রিয়াজ অসহায়ভাবে বলে, স্যার সে কোথায় জানি চলে গিয়েছে, আমাকে বলেও যায়নি, আমাকে তাকে খুঁজতে হবে। বুঝছি, তোমার বাবা মাকে কালকে আসতে বলবে। আর একটা কথাও আমি শুনতে চাই না। সরি স্যার, আমি বিয়েটা কোনোভাবেই করতে পারবো না। এটা কি তোমার শেষ কথা? জি স্যার।
তাহলে জেনে রাখো, এই শহরে কোথাও তোমাকে কেউ চাকরি দিবে না যদি আমি তোমাকে বের করে দিই। এতটা ক্ষমতা নিয়ে আমি চলি, বুঝলে? তোমার মতো ছেলের জীবন শেষ করা আমার হাতের ময়লা। জাস্ট চাকরি থেকে বের করে দিব, কোথাও চাকরি পাবে না। আর তোমার এই জিদের কারণে তোমার পরিবার পথে বসবে। তাই শেষবার বলছি, তোমার জিদ নাকি আমার সিদ্ধান্ত। 2 মিনিট সময় দিলাম, ঠান্ডা মাথায় ভেবেচিন্তে উত্তর দিও। রিয়াজ যে এমন গোলক ধাঁধায় পড়বে ও জীবনও ভাবেনি। ভাগ্য ওর সাথে এমন একটা খেলা খেলবে ও কল্পনাও করেনি। রিয়াজ এখন কি করবে? এক পাশে স্মৃতি আর অন্য পাশে 3টা মানুষ, মা, বাবা আর বোন। চাকরিটা চলে গেলে সবকিছু মুহূর্তেই বন্ধ হয়ে যাবে, সাথে সাথে ওরা পথে নেমে যাবে। আজকাল মায়ের শরীরটাও ভালো না। রিয়াজ আর ভাবতে পারে না বাস্তবতার কাছে সত্যিকারের ভালোবাসাটা এভাবে হেরে যায়। শীতের উপর খুব রাগ হচ্ছে রিয়াজের। ওর অন্তরে জায়গা করে ওকে অন্ধকারে ফেলে বাড়িয়েছে। আর স্মৃতি থাকলে ওকেই বিয়ে করত, বসকে বোঝাতে পারতো। রিয়াজ মাথা নিচু করে অসহায়ভাবে বলে, স্যার, আপনার সিদ্ধান্ত। গ্রেট, তাহলে তোমার বাবা মাকে আসতে বলো, আমার সাথে দেখা করতে বলো। শুভ কাজে দেরি করতে নেই। জি আচ্ছা। আমরা যখন চাই সময়টা ধীর গতিতে যাক, তখন সময়টা খুব তাড়াতাড়ি চলে যায়। ঠিক যেমনটা রিয়াজের সাথে হয়েছে। রিয়াজের বাবা মা বেজায় খুশি ছেলেকে এত বড় একটা পরিবারে বিয়ে দিতে পেরে। 2 পরিবারই অনেক খুশি, কিন্তু শুধু খুশি নয় একজন, আর সে হলো রিয়াজ। ওর প্রতিনিয়ত মনে হচ্ছে ও বাস্তবতার কাছে হেরে গিয়েছে ক্ষমতার কাছে। ওর ভাগ্যে কি শুরু থেকেই হারানোর কষ্ট লেখা ছিল? কোনোদিন পূর্ণতা পাবে না ওর ভালোবাসা? এমন হাজারো প্রশ্ন প্রতিটা মুহূর্ত রিয়াজকে শেষ করে দিচ্ছিল। রাগে, দুঃখে, কষ্টে একটি বারও রিয়াজ বউকে দেখতে চায়নি, এমনকি তার নাম পর্যন্ত জানে না। কেউ ওকে দেখাওনি, বলেওনি। খুব তাড়াতাড়ি ধুমধাম করে ওদের বিয়েটা হয়ে গেল। বিশাল একটা ডুপ্লেক্স বাড়ি শুধু ওদেরকে দেওয়া হলো। এত কিছু পেয়েও রিয়াজের মনে কোনো আনন্দ খুশি নেই। রিয়াজের স্ত্রী বিশাল বড় রাজকীয় রুমে ওর জন্য অপেক্ষায় বসে আছে। রিয়াজ বাইরে দাঁড়িয়ে কয়েক ফোঁটা অশ্রু ফেলে ভিতর ঢুকেই রিয়াজ দেখে ওর মাত্র বিয়ে করা বউটা খুব সুন্দর করে সাজানো বেডে বসে আছে ঘোমটা দিয়ে। রিয়াজের কষ্ট যেন আরও বেড়ে যায়। রিয়াজের ইচ্ছা ছিল এখানে স্মৃতি থাকবে। রিয়াজ ওর স্ত্রীর কাছে গিয়ে বলল, দেখুন, জানি না আমি আপনাকে কখনো মেনে নিতে পারবো কিনা। পরিবারকে বাঁচাতে গিয়েই এই বিয়েটা করতে হয়েছে, না হলে কখনোই আমি বিয়েটা করতাম না। কারণ আমার মনের গহীনে একজন আছে। সে অতিথি পাখি হয়ে এসেছিল আমার একাকিত্বের জীবনে। হঠাৎ না বলে আবার চলে গেল। অল্প কিছু সময়ের মধ্যেই সে আমার মনে তার জন্য জায়গা করে নেয়। আমি তাকে সত্যিকারে ভালোবেসে ফেলি। আমার হারিয়ে যাওয়া ভালোবাসার স্পর্শ পেয়েছিলাম আমি সিথির কাছ থেকে। কিন্তু হঠাৎ কি থেকে কি হয়ে গেল, আবার সব হারিয়ে গেল। আপনার সাথে হঠাৎ করে আমার বিয়ে হয়ে গেল। সবকিছু কেমন হঠাৎ হয়ে গেল। জানি না আমি ঠিক কবে আপনাকে মেনে নিতে পারবো। আমাকে ক্ষমা করবেন। বলেই রিয়াজ জানালার কাছে চলে যায়। ওর নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। স্মৃতিকেও হারিয়েও কষ্ট পাচ্ছে, এই মেয়েটাকেও কষ্ট দিয়ে কষ্ট পাচ্ছে। তীব্র ঠান্ডায় চারদিক আসন্ন। ওদের রুমে হিটারটাও বেশ ভালোই গরম রেখেছে রুমটা, কিন্তু এই হালকা গরমের মাঝে রিয়াজ অনুভব করে ওর পিছনে কেউ দাঁড়িয়ে আছে। ওর কানের কাছে তার গরম নিঃশ্বাস পড়ছে। রিয়াজ দ্রুত পিছনে তাকিয়ে দেখে ওর স্ত্রী। রিয়াজ অসহায়ভাবে বলে, দেখুন, জোর করে আমাকে পাবেন না। আমি এখন ঠিক নেই। আমিও একজনকে খুব ভালোবাসতাম, সে আমাকে এটা গিফট করেছিল। দেখুন কি সুন্দর। রিয়াজের কাছে ওর স্ত্রীর কণ্ঠটা কেমন পরিচিত মনে হলো। আর যখনই পিছনে ফিরে গিফটটা দেখে, রিয়াজ মুহূর্তেই স্তব্ধ হয়ে যায়। রিয়াজ দেখে স্মৃতিকে কিনে দেওয়া সেই ব্রেসলেটটা ওর মাত্র বিয়ে করা স্ত্রীর হাতে। রিয়াজ যেন আকাশ থেকে পড়ে। রিয়াজ দ্রুত ওর স্ত্রীর ঘোমটা উঠিয়ে যা দেখে তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। রিয়াজ রীতিমতো 512 ভোল্টের শক খায়। এ অসম্ভব। তুমি তো সিথি। তুমি কি সত্যি সিথি? এই যে মিস্টার, আমাকে দেখে কি সন্দেহ হয় নাকি? স্মৃতিও ঠিক এভাবেই কথা বলে। রিয়াজ অঝরে কাঁদতে কাঁদতে স্মৃতিকে শক্ত করে জড়িয়ে আর বলে, কেন আমাকে একা করে চলে গিয়েছিলে? আর এসব কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আজ সব বলবে তুমি, না হলে? না হলে কি? রিয়াজ স্মৃতির কানে কানে বলে। আদর করব না। স্মৃতি রিয়াজের দিকে চোখ বড় করে তাকিয়ে বলে, আদর পাওয়ার জন্য এত কিছু করলাম, আর উনি এখন বলে কি? তাহলে সব খুলে বলো। আচ্ছা শোনো, সেদিন আমি বাবা মার সাথে রাগ করে বাসা থেকে পালিয়ে আমার ফ্রেন্ডের বাসায় যাচ্ছিলাম। ওই যে ফোন দিয়েছিলাম না, ওর বাসায় বাবা আমাকে জোর করে বিয়ে দিতে চাচ্ছিল।
তাই আমি খাওয়া দাওয়া বন্ধ করে বসেছিলাম, কিন্তু কোনো কিছুতেই লাভ হচ্ছিল না। তারা তাদের মতো করে সব করছিল। তাই আমি দুর্বল শরীর নিয়ে মিরপুর থেকে বাসে উঠে মতিঝিল আমার ফ্রেন্ডের বাসায় আসতেছিলাম। ভাগ্যচক্রে তুমি ওই বাসে ছিলে। আজ তোমার মতো সৎ আর ভালো পবিত্র মনের মানুষ না থাকলে হয়তো আমি আজ কবরে থাকতাম। আমাকে প্রথমে পশুর মতো খেত, তারপর মেরে ফেলতো, কিন্তু তুমি আমাকে বাঁচিয়েছো। আমার যখন হাসপাতালে জ্ঞান আসে আর আমি যখন প্রথম তোমাকে দেখি, ঠিক তখনই আমি তোমাকে চিনে ফেলি, কারণ বাবার অফিসে তোমাকে অনেকবার দেখেছি। তোমার সামনে দিয়ে কতবার ঘোরাঘুরি করেছি, কিন্তু তুমি একবারও ফিরে চাওনি। তাই তোমার কাছে আসার জন্য, তোমার প্রিয় হওয়ার জন্য ফ্রেন্ডের বাসায় আর না গিয়ে তোমার বাসায় চলে যাই। বিশ্বাস করবে না, ফ্রেন্ডের বাসা থেকে তোমার কাছে আমার নিজেকে অনেক সেফ মনে হয়েছে, কারণ আমি যখন ঘুমিয়ে পড়ি তুমি সারা রাত এই তীব্র ঠান্ডায় বাইরে বসেছিলে, তাও আমাকে ডেকে কিছু বলনি। আমাকে এত কাছে পেয়েও আমাকে একটাবারও খারাপ ভাবে স্পর্শ করনি। আমার সাথে কোনো খারাপ কিছু করনি। সত্যি তোমার মতো ছেলে বা স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। তাই মাকে আগেই আমি সেদিন বলে দিয়েছি। মা বাবাকে সব বুঝিয়ে বলেছে। সেদিন যে তোমার কাহিনী বললে, আমি তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম তোমাকে বিয়ে করব। তাই আমি সকালে চলে আসি। এসে আমিও বাবাকে সব বুঝিয়ে বললে সে তোমাকে পরীক্ষা করবে বলে আমাকে বলে, যদি তুমি পাশ করো তাহলে বিয়ে হবে, আর না করলে না। আমার বিশ্বাস ছিল তুমি পাশ করবে। বাবা দিনে তোমাকে পরীক্ষা করে রাতে এসে আমাকে বলে তুই খাঁটি একটা মানুষকে পছন্দ করেছিস, যার কাছে আমার অঢেল সম্পত্তির কোনো মূল্য নেই, আছে শুধু তোর ভালোবাসার। তাই ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওকে এইভাবে মানিয়েছি, না হলে ব্যাটা বিয়েই করতো না। বাবা আর আমার প্ল্যান মতো এসব হয়েছে। তোমাকে এই সারপ্রাইজটা দিব বলেই তোমাকে কেউ কিছু বলেনি। তুমি এতটা ভালোবাসো আমায় যে নিজের বউকে এসে এভাবে সব বলছিলে। সীমাহীন ভালোবাসি। আমার ভালোবাসা কখনো তুমি পরিমাপ করতে পারবে না। দেখেছো, একদিন বলেছিলাম হঠাৎ করে তোমার জীবনে তোমার আসল জীবনসঙ্গী চলে আসবে, শুধু তোমার হয়ে। দেখো চলে এসেছি। আজ থেকে আর তুমি একা নাও, আজ থেকে আমরা। আচ্ছা, আমরা। নাও এখন মন ভরে একটু আদর করো তো। আমার কিন্তু 2টা বাবু লাগবে, বুঝলাম? একটা ছেলে ঠিক তোমার মতো ভালো, আর একটা মেয়ে ঠিক আমার মতো দুষ্টু। তাই? কই দাও দাও, আদর দাও, না হলে কিন্তু না হলে কি? আমি জোর করে নেব। এরপর আর কি, স্মৃতি জোর করেই ওর ভালোবাসার কাছ থেকে আদর নিল। ওরা মিশে গেল এক অপরের মাঝে। রিয়াজকে আজ থেকে আর হারানোর ব্যথা পেতে হবে না, ওর ভালো কাজের ফলও পেয়েছে। এই গল্পটি লেখার মূল উদ্দেশ্য ছিল সাহায্যের একটি হাত বাড়িয়ে দেওয়া। আপনি নিজেকে সৎ থেকে এভাবে সাহায্যের একটি হাত বাড়িয়ে দিলে সমাজের নারীরা আর অসহায় হয়ে পড়বে না। একটা অসহায় বিপদগ্রস্ত নারীকে দেখে কামুক দৃষ্টিতে না তাকে রিয়াজের মতো হাতটা বাড়িয়ে দিন। আপনার এই সাহায্য বা ভালো কাজের ফল আপনি অবশ্যই পাবেন। রিয়াজের চরিত্রটার মতো আমাদের সকল ছেলেদের চরিত্র হলো বাংলার সব মেয়ে নিজেকে সেফ মনে করবে। আমি বলবো আমরা ভাইয়েরা যারা আছেন তারা রিয়াজ হয়ে দেখান। রিয়াজের চেয়েও বেশি কিছু পাবেন এই আপনার একটা হাত সাহায্যের দিকে বাড়িয়ে দেওয়ার জন্য। নারী কোনো খেলনা নয়, সেও একজন মানুষ। তার সাথে খেলা করে আজ হয়তো ছুঁড়ে মেরে ফেলে দিলেন, কিন্তু জেনে রাখুন আজ আপনি যা করছেন ঠিক সেটাই একদিন আপনার হয়ে ফিরে আসবে, কারণ এটাই নিয়ম। যেমন অবশ শিশু হয়ে দুনিয়াতে এসেছিলাম, আবার অবশ বৃদ্ধ হয়ে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তাই ধর্ষণ লোনের মতো জঘন্য কাজ না করে রিয়াজের মতো হয়ে দেখান, জীবনে অনেক কিছু পাবেন।